ক্লাইমেটোলজির এই পোর্শনটা তোমাদের একটু সমস্যা হচ্ছে আমি দেখতে পাচ্ছি। মানে একটু ঘুরিয়ে দিলে তোমরা ঠিকঠাক করতে পারছো না। যে জায়গাটা হচ্ছে কি তোমার ওই যেখানে এল নিনো আছে, এনসো আছে, সাউদার্ন অসিলেশন ইন্ডেক্স আছে, আর সাউদার্ন অসিলেশন আছে, আর হচ্ছে ইন্ডিয়ান ওশিয়ান ডায়াপোল যেটা আছে, ঠিক আছে? এই তোমরা কিন্তু ঠিকঠাক করতে পারছো না, ভুল করে চলে আসছো। কিন্তু এটা সব থেকে সহজ ব্যাপার, যদি কিছু কিছু জিনিস মনে রাখতে পারো তাহলে কিন্তু সহজেই এই জিনিসটা থেকে পার পেয়ে যাবে আর কি। নর্মালি তোমাদের পাস কোর্সের সিলেবাসে এটা নেই, তাও জেনে রাখো। বাই চান্স যদি দিয়ে দেয় তাহলে কিন্তু সমস্যায় পড়ে যাবে। দেখো, আজকে ডিটেলসে যাব না, আরেকটা কথা বলে দিই। এটার পর আমরা মানে আজকে যেহেতু ক্লাইমেটোলজি হচ্ছে, সেই জন্য আজকে যদি সময় থাকে, সময় তো অবশ্যই থাকবে, সময় থাকলে আমরা তোমার ওই এই যে স্থিতাবস্থা এবং অস্থিতাবস্থা আছে না, এই পোর্শনটা আলোচনা করব। ঠিক আছে? তাহলে আরেকটা কথা, এই যে যেগুলো আজকে মানে আমি বলবো বা লিখবো, বিশেষ করে যেগুলো লিখবো সেগুলো হচ্ছে কি তোমাদের ক্লাইমেটোলজির কোনো নোটসে নেই আর। তোমরা আমার লেখার সাথে সাথে তোমরা কিন্তু লিখে নেবে, ঠিক আছে? তাহলে সুবিধা হবে তোমাদের। হুম। তাহলে দেখো যে, আচ্ছা তার আগে বলে রাখি যে অনেক সময় কোশ্চেনে দেয় এল নিনো নিয়ে, যে এল নিনো একটা কি ধরনের ফেনোমেনা। মনে রাখবে, এল নিনো সবসময় একটা ক্লাইমেটিক, একটা হচ্ছে গিয়ে ওশিয়ানিক ফেনোমেনা, মানে দুটোরই হাত থাকে এখানে। ক্লাইমেট ক্লাইমেটে যতটা বেশি গুরুত্ব থাকে তার থেকে বেশি সব থেকে গুরুত্ব থাকে উম, জলের আর কি, ঠিক আছে, ওশিয়ানের। কিন্তু আমরা এখানে ধরবো যে বোথ ওশিয়ান এন্ড ক্লাইমেটিক ফেনোমেনা হচ্ছে এল নিনো, ঠিক আছে? এবার এল নিনো নিয়ে যে সামগ্রিক জিনিসগুলো আছে সেগুলো আজকে দেখো টুকিটাকি আলোচনা করবো আর কি। ইম্পর্টেন্ট যে সমস্ত পয়েন্ট গুলো আছে সেগুলো আমি লিখে দেবো, তোমরা ওখান থেকে নোট করে নেবে, ঠিক আছে? তাহলে এল নিনো শুরু করার আগে একটু ইন্ট্রোডাকশন করি ওয়াকার সার্কুলেশন নিয়ে। ঠিক আছে, অ্যাকচুয়ালি ওয়াকার সার্কুলেশনটাই তো মেন। এখন ব্যাপার হচ্ছে কি, আমরা দেখবে ট্রাইসেলুলার মডেল পড়েছিলাম। ঠিক আছে, ট্রাইসেলুলার মডেলে আমরা কি আলোচনা করি? ট্রাইসেলুলার মডেলে আমরা আলোচনা করি বায়ুর যে সঞ্চালন, সেই যে বায়ুর সঞ্চালন, বায়ুর যে সঞ্চালন সেটা হচ্ছে গিয়ে দ্রাঘিমা বরাবর বায়ুর সঞ্চালন, মানে নিরক্ষরেখা থেকে যত আমরা পোলের দিকে যাই দ্রাঘিমা বরাবর আমরা যখন যেতে থাকি, তখন বায়ুর যে বিভিন্ন যে কোষগুলো, যেমন হচ্ছে কি হেডলি সেল, ফেরেল সেল বা পোলার সেল যেগুলো দেখা যাচ্ছে, সেগুলো অ্যাকচুয়ালি কি? সেগুলো অ্যাকচুয়ালি কিছুই না, সেগুলো হচ্ছে কি দ্রাঘিমা বরাবর আমাদের যে বায়ুর যে সঞ্চালন কোষগুলি আছে সেই বায়ুর সঞ্চালন কোষ। এখন যেরকম ভাবে, যেমন ধরো আমরা উত্তর থেকে নিরক্ষরেখা থেকে উত্তরে বা দক্ষিণে আমরা এই কোষগুলো দেখতে পাই, সেরকম ভাবে আমরা যদি দেখি যে অক্ষরেখার উপর বা অক্ষাংশের উপর, ঠিক আছে, কিছু কিছু এরকম বায়ু সেল আমরা দেখতে পাবো, যেখানে বায়ু ঊর্ধ্বমুখী হয়ে কোথাও উঠছে, কোথাও নিচের দিকে নামছে এবং একটা সার্কেল পরিপূর্ণ করছে। এরকম ভাবে আমাদের নিরক্ষরেখা বরাবর কি, নিরক্ষরেখা বরাবর কয়েকটি এরকম সার্কেল দেখা যায়। তার মানে আমরা বলতে পারি যে অক্ষরেখা বরাবর যে বায়ুর কতগুলি সঞ্চালন কোষ যে দেখা যায়, সেই কোষগুলোকে আমরা কি বলি? না, সেই কোষগুলোকে আমরা বলছি ওয়াকার সেল। কারণ বিজ্ঞানী ওয়াকারের নাম অনুসারে, গিলবার্ট ওয়াকার 1922-তে উনি এই সেলটা প্রথম পর্যবেক্ষণ করেছিলেন আর কি। তো তার নাম অনুসারে এই সেলটার নাম দেওয়া হয় ওয়াকার সেল, সেল আর কি। তো এই ওয়াকার সেল, তাহলে আমরা কি বলতে পারি যে অক্ষরেখা বরাবর বায়ুর যে কোষ, যেখানে বায়ু একদিকে উঠে যাচ্ছে একদিকে নামছে আবার প্রবাহিত হচ্ছে, এই যে একটা চক্রাকার যে তোমার হচ্ছে গিয়ে সার্কেল, ঠিক আছে, এই সার্কেলটাকে ওয়াকার সার্কুলেশন বলা হয়। এখন আমরা যে এল নিনো পড়ি, এল নিনো কি, এল নিনোটাও বলে নি। এল নিনো কি পড়ি আমরা? এল নিনো পড়ি যেটা হচ্ছে গিয়ে, কোথাও কি হয়, কোথাও হচ্ছে গিয়ে তোমার এইভাবে বায়ু উপর দিকে ওঠে, কোথাও হচ্ছে গিয়ে এইভাবে ছড়িয়ে যায় নিচের দিকে আবার নেমে আসে, ঠিক আছে, তোমার আবার প্রবাহিত হয়। কোথাও হচ্ছে গিয়ে লো প্রেসার থাকে, কোথাও এইভাবে হাই প্রেসার থাকে। ঠিক আছে, তাহলে হাই প্রেসার থেকে লো প্রেসারের দিকে বায়ু যায়। এবং হাই প্রেসার এবং লো প্রেসার কেন সৃষ্টি হয়েছে? ঠিক আছে, হাই প্রেসার এবং লো প্রেসার সমুদ্রের জলের যে উষ্ণতার যে তাপমাত্রার যে পার্থক্য, সে তাপমাত্রার পার্থক্যের ফলে কি হচ্ছে, এখানে যদি টেম্পারেচার বেশি থাকে তো এখানে সারাউন্ডিং যে বায়ুটা থাকবে সেটা কি হচ্ছে, তোমার হচ্ছে, আমি বলছি এখানে যদি লো প্রেসার থাকে তাহলে এখানে সারাউন্ডিং বায়ুটা কি হবে, উপরের দিকে আস্তে আস্তে উঠে যাবে এবং ট্রোপোস্ফিয়ারের কাছাকাছি গিয়ে এটা চারিদিকে ছড়িয়ে পড়বে। কারণ ট্রোপোস্ফিয়ার আমরা জানি ঢাকনার কাজ করে, এই নিচের যে সমস্ত বায়ুকে ওপর যেতে দেয় না, সেই জন্য বায়ুগুলো চারিদিকে ছড়িয়ে যায় উপরে গিয়ে। এখন এই সার্কেলটা এইভাবে গিয়ে কোথাও একটা জায়গা থেকে ডিপ করবে বা ডিসেন্ড করবে।
ডিসেন্ড করার ফলে কি হবে, এখানে যেহেতু বায়ুর পরিমাণ বেশি হবে, হাই প্রেসার একটা বলয় সৃষ্টি হবে। এইভাবে কি আছে, এইভাবে কোথাও হাই প্রেসার, কোথাও লো প্রেসার, এইভাবে এইভাবে কিছু জোন আছে, কিছু বলয় আছে, এগুলোকে আমরা কি বলছি, এগুলাকে আমরা বলছি হচ্ছে কি তোমার ওয়াকার সার্কুলেশন। এখন আমরা যে এলিনো পড়ি, এলিনোও কিন্তু একটা হচ্ছে কি তোমার এই ওয়াকার সার্কুলেশনের একটা সেলের অংশ, যেটা কোথায় দেখা যায়, যেটা সাউথ প্যাসিফিকে দেখা যাচ্ছে। ঠিক আছে, সাউথ প্যাসিফিকে যেটা দেখা যাচ্ছে এবং সেটা কি এই যে তোমার সাইকেল, এই যে সার্কেলটা আছে, এই সার্কেলটা, এই সার্কেলটা কখন যখন হাই প্রেসার থাকে এইদিকে, তখন বায়ু এইদিকে যাবে। আবার কখনো কি হচ্ছে, অল্টারনেট হয়ে যাচ্ছে, মানে কখনো এখানে হাই প্রেসারটা লো প্রেসার হয়ে যাচ্ছে, আবার এখানে লো প্রেসারটা হাই প্রেসার হয়ে যাচ্ছে। ঠিক আছে, এই ফেনোমেনাটাকেই বলা হয় এল নিনো। তাই তো, এটাই তো আমরা পড়ে থাকি যে পেরু উপকূল বরাবর কি হয়েছে, এখানে যদি পেরু থাকে, ঠিক আছে, এখানে যদি পেরু থাকে, এই পেরু উপকূল বরাবর কি হয়েছে, পেরু উপকূল বরাবর শীতল স্রোত প্রবাহিত হয়। কিন্তু কি হয়েছে, এটা মনে রাখবে, 2 থেকে 7 বছর অন্তর অন্তর কি হচ্ছে, এই স্রোতটার পরিবর্তে এই দিক থেকে একটি উষ্ণ স্রোত প্রবাহিত হয়। ঠিক আছে, বা এই স্রোতটার হচ্ছে গিয়ে অভিমুখ পরিবর্তিত হয় এবং উত্তর থেকে দক্ষিণে একটি উষ্ণ স্রোত প্রবাহিত হয়। ঠিক আছে, এই উষ্ণ স্রোতের ফলে এখানে যে ফেনোমেনাগুলো আছে, ঘটনাগুলো, সেগুলো যে জলবায়ুগত যে সমস্ত ঘটনা আছে সেগুলোর পরিবর্তন ঘটায় এবং বৃষ্টিপাত, ঠিক আছে, এই সমস্ত ব্যাপারগুলো হয়। তার জন্য বলা হয় এটাকে তোমার হচ্ছে কি এল নিনো বলা হচ্ছে। এল নিনো একটা আমরা জানি যে নাম হচ্ছে গিয়ে দুরন্ত বালক। ঠিক আছে, এখন তাহলে আমরা কি পড়ছি, এলিনো অ্যাকচুয়ালি জিনিসটা কি, এলিনো জিনিসটা কিছুই না স্যার, একটা হচ্ছে ওয়াকার সেল। এই ওয়াকার সেলগুলো কি করছে, এক সময় এই যে বায়ুর যে অভিমুখ গুলো আছে, বায়ুর যে ডাইরেকশন গুলো আছে, সেই ডাইরেকশন গুলো চেঞ্জ করছে। এখন কেন চেঞ্জ করছে, কি হচ্ছে, এগুলো সম্পূর্ণ এলিনার ব্যাপার। ঠিক আছে, সম্পূর্ণভাবে এলিনার ব্যাপার। আমরা জানি যে কেন হাই প্রেসারটা লো প্রেসার হয়, লো প্রেসারটা হাই প্রেসার হয়। ঠিক আছে, এগুলো তো তোমরা জানো। ঠিক আছে, এখন ব্যাপার হচ্ছে এই যে এলিনো, এখানে কি কি মনে রাখবে দেখো, যেগুলো, যে পয়েন্টগুলো তোমাকে এখানে মনে রাখতে হবে, যে এলিনো সৃষ্টি হতে গেলে, আমি বিশেষ ডিটেলসে যাচ্ছি না, আমি তাও বলছি, এলিনো সৃষ্টি হতে গেলে কি কি লাগবে, এলিনোর শর্ত কি, এলিনো শর্ত কি, যে এলিনো হতে গেলে কি কি লাগবে, এলিনো হতে গেলে কি লাগে। এখানে অবশ্যই মনে রাখবে 2 থেকে 7 বছর অন্তর হয়। আর এখানে মনে রাখবে যে পেরুভিয়ান কোস্টের বা পেরু উপকূলের টেম্পারেচার এলিনোর ফলে 10 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বৃদ্ধি পায়। এটা একটু কারেকশন করে নেবে, এটা সমাধান মোদক এবং অন্য বইয়ে, বাংলা যে বইগুলোতে সেখানে আছে 5 ডিগ্রি, কিন্তু এটা সঠিক নয়। ঠিক আছে, 5 ডিগ্রি করলে তুমি কিন্তু মার্কস পাবে না, এটা তোমাকে করতে হবে 10 ডিগ্রি। তাহলে এটা মনে রাখবে যে এলিনোর ফলে পেরু উপকূলের তাপমাত্রা কত ডিগ্রি বৃদ্ধি পায়, কত ডিগ্রি করবে, সেটা 10 ডিগ্রি। 5 ডিগ্রি কিন্তু করবে না, 5 ডিগ্রি করলে ভুল হবে, দেখবে আমারও অ্যান্সার কিন্তু এটা মনে হয় ভুল দেওয়া ছিল, 5 ডিগ্রি দেওয়া ছিল, এটা তোমরা ঠিক করে নেবে। পেরুভিয়ান কোস্টে 10 ডিগ্রি টেম্পারেচার বৃদ্ধি পায়, এখন এটিও কিন্তু এমসিকিউ একটি কোশ্চেন। ঠিক আছে, এখন তাহলে কি বললাম, যে এলিনো সৃষ্টি হতে গেলে কিছু শর্ত লাগে। কি কি শর্ত লাগবে, এগুলো আমি আগের ক্লাসে আলোচনা করেছিলাম। হচ্ছে গিয়ে তোমার এখানে আয়ন বায়ুকে দুর্বল হতে হবে। কি, আয়ন বায়ুকে, এগুলো শুধুমাত্র লিখে রাখো, তাহলেই কিন্তু পারবে, এগুলো থেকেই কোশ্চেন আসবে। আয়ন বায়ুকে দুর্বল হতে হবে, কারণ আমরা যখন এলিনো সৃষ্টি পড়েছিলাম তখন জানি যে আয়ন বায়ু যদি শক্তিশালী হয়, শক্তিশালী হওয়ার ফলে কি হচ্ছে, উষ্ণ জলকে অস্ট্রেলিয়ার দিকে বয়ে নিয়ে যাচ্ছে। তাহলে অস্ট্রেলিয়ার দিকে যখন বয়ে নিয়ে যায়, তখন সেখানে জলের সঞ্চয় হয়, সঞ্চয় বাড়ে এবং ওখানকার এনভায়রনমেন্ট আস্তে আস্তে গরম হয় এবং উপরের দিকে, বায়ু উপরের দিকে উঠতে থাকে। ঠিক আছে, তাহলে আয়নবায়ুকে দুর্বল হলে কি হয়, এখন ব্যাপার হচ্ছে ধরো, এইদিকে আমি ধরে নিই অস্ট্রেলিয়া আছে, এদিকে আছে পেরু উপকূল আছে, মাঝখানে সমুদ্র আছে, হয়েছে, মাঝখানে সমুদ্র আছে। এখন কি হয়, নর্মালি, আমরা যদি এইভাবে ছবিটা করি, যে এখানে হচ্ছে কি নিরক্ষরেখা আছে, বা হচ্ছে কি তোমার নিরক্ষরেখার দুই সাইডে আয়নবায়ু দিক থেকে আসছে আর এই দিক থেকে আসছে। ঠিক আছে, এই দিকে যাচ্ছে, এই দিকে যাচ্ছে। তাহলে আয়নবায়ু যখন যাচ্ছে, এর মধ্যে ফ্রিকশন কাজ করছে, ঘর্ষণ কাজ করছে। ঠিক আছে, উত্তর পূর্ব আয়নবায়ু এবং দক্ষিণ পূর্ব যে আয়নবায়ু, সেই আয়নবায়ু কি করছে, এখানের যে জলরাশি, ধরো এইদিকে আছে গিয়ে তোমার পেরু আছে, এইদিকে আছে গিয়ে তোমার অস্ট্রেলিয়া আছে, অ্যাজ ফর এক্সাম্পল বোঝার সুবিধার জন্য বলছি, তাহলে কি করছে, এ জলরাশিকে এদিকে ড্র্যাগ করে টেনে নিয়ে যাচ্ছে। ঠিক আছে, ড্র্যাগ করে টেনে নিয়েছে, তার মানে কি জলের এখানে সঞ্চয়টা বাড়ছে। ঠিক আছে, এদিক থেকে জলরাশি এদিকে টেনে নিয়ে যাচ্ছে। ঠিক আছে, এদিকে জলরাশি বাড়ছে, হয়েছে, জলরাশি বাড়তে বাড়তে এদিকে জলতলের মাত্রা বৃদ্ধি পায়। তার ফলে কি হচ্ছে, হাইড্রোস্ট্যাটিক ইকুইলিব্রিয়াম বজায় রাখার জন্য এইখান থেকে জলরাশি আবার এই দিক দিকে প্রবাহিত হবে। এটা প্রবাহিত হলে কি হবে, যখন এর গতিবেগ এর থেকে বেশি হবে, এই যে বায়ুটার থেকে এর গতিবেগ যখন বেশি হবে, তখনই কিন্তু আয়নবায়ু দুর্বল হবে। এবার আয়নবায়ু দুর্বল কেন হয়, এর বিভিন্ন কারণ আছে, সেটা গবেষণার বিষয়,
সেই বিষয়ে আর যাচ্ছি না, মনে রাখবে এখানে দুই যে কোস্টের জলতলের যে পার্থক্য হয়, সেই পার্থক্যের ফলে কি হচ্ছে, জলের যে সমোচ্চশীলতার যে ধর্ম আছে, সেই ধর্মের জন্য কি হবে, এখান থেকে জল পরিবাহিত হবে, এদিকে আসবে, কারণ এদিকে জলতলের হাইট বেশি, এদিকে জলতলের হাইট কম। সুতরাং এটাকে ব্যালেন্স রাখার জন্য এদিক থেকে জল এদিকে আস্তে আস্তে প্রবাহিত হবে। এখন এই যে জলরাশির যদি বেগ, ঠিক আছে, ভেলোসিটি যদি আয়নবায়ুর থেকে বেশি হয়, তাহলে কিন্তু আয়নবায়ু এখানে সেইভাবে ইফেক্ট করতে পারবে না, এবং সম্পূর্ণরূপে এই যে স্রোতটা এদিক থেকে আসছিল, এই স্রোতটা সম্পূর্ণরূপে ডাইভার্ট হয়ে যাবে এদিকে। এই যে স্রোতটা যখন আসছে, তখন এই আবার গরম জল নিয়ে আসছে, পেরু উপকূল দিকে আসছে, এটাই হচ্ছে এলিনো। তাহলে এলিনো হতে গেলে কি হবে, আয়নবায়ুকে দুর্বল হতে হবে, এটা একটা কারণ। 2 নম্বর কি, 2 নম্বর হতে গিয়ে হচ্ছে কি তোমার ওয়াকার সেল, ওয়াকার সেল দুর্বল বা নিষ্ক্রিয় হবে। নিষ্ক্রিয় বা দুর্বল হওয়া মানে কি, নর্মালি আমরা যেটা দেখি পেরুভিয়ান কোস্টে কি হয়, এই যে ছবিটা আমি এটা এঁকেছি, এটা পেরুভিয়ান কোস্ট, এটা অস্ট্রেলিয়া কোস্ট। নর্মালি যখন ওয়াকার সার্কুলেশন থাকে, তখন কি হয় দেখো, তখন এখানে হাই প্রেসার থাকে, এখানে লো প্রেসার থাকে। তাহলে বায়ু নর্মালি হাই প্রেসার থেকে লো প্রেসার দিকে প্রবাহিত হয়। ঠিক আছে, বায়ু কি হচ্ছে, বায়ু হাই প্রেসার থেকে লো প্রেসার দিকে প্রবাহিত হচ্ছে, হয়েছে। এখন এখানে আসলে লো প্রেসারে আসলে বায়ু উপরের দিকে উঠে যাবে, আবার ট্রপোস্ফিয়ারের কাছাকাছি গিয়ে ছড়িয়ে যাবে, আবার এইভাবে নিচে নেমে আসবে। ঠিক আছে, এই যে এইটাকে আমরা দেখছি, ঠিক আছে, এটা হচ্ছে কি তোমার যে ওয়াকার সেল যে আছে, ঠিক আছে, সেই ওয়াকার সেলের যেটা নর্মাল কন্ডিশন, বা এটাকে আমরা সক্রিয় ফেজও বলতে পারি। ঠিক আছে, তাহলে কি বলছি, এটাকে ওয়াকার সেলের নর্মাল কন্ডিশন। এখন ওয়াকার সেলের দুর্বল হয়ে যাওয়া মানেটা কি, ওয়াকার সেলের দুর্বল হয়ে যাওয়া মানে আর কিছুই নয়, এই হাই এই লো প্রেসারের জায়গায় চলে আসবে হাই প্রেসার, এবং এই হাই প্রেসারের জায়গায় চলে আসবে লো প্রেসার। তাহলে বায়ু কি করবে, বায়ু এদিক থেকে যাবে। আচ্ছা, এখানে যদি আমি করি, এখানে অস্ট্রেলিয়া আছে, ঠিক আছে, অস্ট্রেলিয়া আছে, এখানে হচ্ছে গিয়ে পেরু আছে, ঠিক আছে, এখানে জলতল আছে। এখন এখানে কি হবে, এখানে অস্ট্রেলিয়ার যে কাছাকাছি বা ইন্দোনেশিয়ার কাছাকাছি অঞ্চলগুলোতে কি হবে, এখানে নর্মালি যখন নিষ্ক্রিয় অবস্থা আসবে ওয়াকার সেল, তখন কি হবে, তখন এখানে চলে আসবে হাই প্রেসার, এখানে চলে আসবে লো প্রেসার। তাহলে হাই প্রেসার থেকে বায়ু এদিকে যাবে, লো প্রেসারে গিয়ে বায়ু উপরের দিকে উঠবে, এদিকে আবার ছড়িয়ে যাবে, এখানে আবার নিচের দিকে নেমে আসবে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে গিয়ে ওয়াকার সেলের যে ইনঅ্যাক্টিভ স্টেজ, সেই বা দুর্বল স্টেজ বা নিষ্ক্রিয় অবস্থা। ঠিক আছে, আর এখানে একটা জিনিস মনে রাখবে, এটা পরে আসবো, এটা হচ্ছে গিয়ে এসওআই ইন্ডেক্স, সাউদার্ন অসিলেশন ইন্ডেক্স যেটা বলা হচ্ছে, সেটা নেগেটিভ হবে। এটা এইটা এখন পরে আসবো, এই 3টে জিনিস এখন লিখে রাখো, যে এলিনো হতে গেলে এই 3টে প্রিকন্ডিশন কিন্তু আমার চাই, এই 3টে প্রিকন্ডিশন ছাড়া কিন্তু এলিনো সৃষ্টি হতে পারে না। হয়েছে, তাহলে এলিনো যেমন করলাম, এটা আমি পরে আসছি, এটা পরে আলোচনা করছি যে এসওআই এর নেগেটিভটা কি। এখন লানিনা কি হবে, লানিনা হচ্ছে গিয়ে পেরুভিয়ান কোস্টের যে জলের একটা সাধারণ টেম্পারেচার থাকে, তো সেই টেম্পারেচারটা যখন নর্মাল কন্ডিশনের থেকে আরো কমে যায়, তার মানে এবারে ওইদিকে যাও, পড়াচ্ছি তো, দেখছো তুমি, তুমি চলে আসলে যে, একটু একটু, হ্যাঁ, যাও যাও। তাহলে কি হবে, লানিনার সময় কি হবে, লানিনার সময় হচ্ছে কি তোমার, এখানে এর উল্টো হবে প্রত্যেকটাই, যেগুলো আমি লিখেছি সেগুলো প্রত্যেকটাই এর উল্টো হবে। কি হবে, তাহলে আয়ন বায়ু কি হবে, আচ্ছা দেখো তাহলে, লালিনার সময় কি হবে, লালিনাতে নর্মালি কি হয়, পেরুর যে হাই প্রেসারটি থাকে, এই যে হাই প্রেসারটি, এই হাই প্রেসারটি আরো শক্তিশালী হয়, আরো স্ট্রং হয়, যখন নর্মালের থেকে আরো বেশি এটা দেখা যায়, তখনই লালিনার পর্যায়ে কিন্তু চলে যায়। তার ফলে কি হয়,
এখানে হাই প্রেসার থাকে, এখানে হচ্ছে গিয়ে তোমার বৃষ্টি হবে না, শুষ্ক একটা ড্রাই ওয়েদার থাকবে, সেটা আরো এক্সট্রিম পর্যায়ে চলে যাবে, তখন সেটাকে আমরা কি বলছি, তখন সেটাকে আমরা বলি লালিনা। লালিনার সময় তাহলে কি হবে, এর রিভার্স করে দেবে না, আয়ন বায়ু এখানে কি হবে, আয়ন বায়ু শক্তিশালী হবে, প্রথম পয়েন্ট হয়েছে, আয়ন বায়ু শক্তিশালী হবে। 2 নম্বর পয়েন্ট কি হবে, 2 নম্বর হচ্ছে ওয়াকার শেল, ওয়াকার শেল কি হবে, ওয়াকার শেল এখানে সক্রিয় থাকবে, হয়েছে, ওয়াকার শেল সক্রিয় থাকবে। আর হচ্ছে এসওআই এর পজিটিভ থাকবে, পজিটিভ কন্ডিশন বা পজিটিভ অবস্থায় বিরাজ করবে, ব্যাস এটা লিখে নেবে লালিনাটা। এরপরে দেখো আমরা আসবো বাকি যে টার্মগুলোতে, কি টার্ম আছে না, দেখো আছে সাউদার্ন অসিলেশন, সাউদার্ন অসিলেশন। 2 নম্বরে কি আছে, 2 নম্বরে আছে এল নিনো সাউদার্ন অসিলেশন। 3 নম্বরে কি আছে, 3 নম্বরে আছে গিয়ে এসওআই, ঠিক আছে, এবং লাস্ট আছে গিয়ে তোমার ইন্ডিয়ান ওশিয়ান ডাইপোল, ঠিক আছে। তাহলে সাউদার্ন অসিলেশন কি, এল নিনো সাউদার্ন অসিলেশন কি, সাউদার্ন অসিলেশন ইন্ডেক্স কি, এবং ইন্ডিয়ান ওশিয়ান ডায়াপোল এই জিনিসটা কি। দেখো নর্মালি এগুলো কিছুই নয়, অ্যাকচুয়ালি সাউদার্ন যে অসিলেশন, এগুলো কেন সাউদার্ন বলা হয়েছে, কারণ এটা বেশিরভাগটাই দেখা যায় নিরক্ষরেখার দক্ষিণে, এগুলো সব প্রশান্ত মহাসাগরের ঘটনা, তো এগুলো হচ্ছে গিয়ে সবই নিরক্ষরেখার দক্ষিণ দেখা যায়, ওই জন্য সাউদার্ন সাউদার্ন এই সমস্ত কথাগুলো মেনশন আছে। এখন সাউদার্ন অসিলেশন জিনিসটা কি, সাউদার্ন অসিলেশন হচ্ছে গিয়ে তোমার প্রশান্ত মহাসাগরে গিয়ে চাপের যে পার্থক্য হচ্ছে, আমি এখানে ছবিতে দেখিয়েছিলাম যে প্রশান্ত মহাসাগরের হচ্ছে গিয়ে একটা হচ্ছে তোমার হচ্ছে গিয়ে আমেরিকান যে উপকূল আছে, আর এদিকে তোমার পেরু যে উপকূল আছে, এই দুটো উপকূল, এদিকে পেরু উপকূল, এদিকে আমেরিকানা কন্টিনেন্ট গুলো আছে, ঠিক আছে, সরি অস্ট্রেলিয়া, এদিকে পেরু, এদিকে আছে অস্ট্রেলিয়া। এখন এই দুটোর কোস্ট এরিয়া বরাবর বা হচ্ছে গিয়ে কোস্টাল এরিয়া বরাবর হচ্ছে গিয়ে প্রেসারের আমরা বিভিন্ন সময় বিভিন্ন রকম পরিবর্তন দেখছি, কখনো সেখানে হাই প্রেসার থাকছে, কখনো সেখানে লো প্রেসার থাকছে, তাই তো। তাহলে আমরা যখন প্রশান্ত মহাসাগরের, দক্ষিণ প্রশান্ত মহাসাগরের এই দুটো উপকূলের চাপের যে পার্থক্য বিভিন্ন সময়ে আমরা যে দেখছি, সেটাকে বলা হচ্ছে সাউদার্ন অসিলেশন। তাহলে সাউদার্ন অসিলেশন আর কিছুই না, সাউদার্ন অসিলেশন হচ্ছে গিয়ে প্রশান্ত মহাসাগরের পেরু উপকূল এবং অস্ট্রেলিয়ার পূর্ব উপকূল বরাবর চাপের যে পার্থক্য, সেই চাপের পার্থক্যকেই বলা হচ্ছে গিয়ে তোমার সাউদার্ন অসিলেশন। চাপের যে পার্থক্য তাকে কি বলছি, তাকে বলছি সাউদার্ন অসিলেশন। শুধুমাত্র চাপের পার্থক্য, বারবার বলছি, শুধুমাত্র চাপের পার্থক্যকে সাউদার্ন অসিলেশন বলা হয়। কখনো হাই প্রেসার হয়, কখনো লো প্রেসার হয়, হয়েছে, এটা সাউদার্ন অসিলেশন গেল। এখন ইএনসো কি, ইএনসো হচ্ছে এল নিনো, ইএন ফর হচ্ছে গিয়ে এল নিনো সাউদার্ন অসিলেশন। তার মানে এখানে দুটো জিনিসকে যোগ করা হয়েছে, একটা এল নিনোকে যোগ করা হয়েছে এবং একটা সাউদার্ন অসিলেশনকে যোগ করা আছে। আমরা নর্মালি জানি সাউদার্ন অসিলেশন মানে কি, সাউদার্ন অসিলেশন মানে হচ্ছে গিয়ে দক্ষিণ প্রশান্ত মহাসাগরের চাপের যে পার্থক্য, চাপের যে পার্থক্য হয়, ঠিক আছে। এবং এল নিনোতে আমরা কি দেখি, চাপ তাপ দুটোই দেখি, তাহলে আমরা এখানে নেবো তাপটা, ঠিক আছে, সমুদ্র জলের তাপের পার্থক্য। তাহলে আমরা কি দেখছি, আমরা দেখছি দক্ষিণ প্রশান্ত মহাসাগরে যখন এল নিনোর সময় তাপ এবং চাপের যে পার্থক্য হয়, তাপ এবং চাপের যে পার্থক্য, সেই দুটোকে যখন একসাথে আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করি, তখন সেটা হয় কি এনসো, তখন সেটা হয় এনসো, তার মানে এল নিনো সাউদার্ন অসিলেশন, ঠিক আছে। এটা ক্লিয়ার, এটাগুলো সব এক লাইনের, এই দুটো এক লাইনের আছে, এটাতে একটু বোঝার আছে, ঠিক আছে, সাউদার্ন অসিলেশন ইন্ডেক্সে। এই দুটো বুঝতে পেরেছো, সাউদার্ন অসিলেশন শুধুমাত্র চাপের পার্থক্য, এল নিনো সাউদার্ন অসিলেশন হচ্ছে কি এল নিনোর সময় যে তাপ এবং চাপের যে পার্থক্য হয় দক্ষিণ প্রশান্ত মহাসাগরে, সেটা হয়েছে, এটা হচ্ছে এল নিনো সাউদার্ন অসিলেশন। এবারে দেখো আসবো সাউদার্ন অসিলেশন ইন্ডেক্স। দেখো ইন্ডেক্স আমরা কি করি, আমরা নর্মালি যখন কোনো ছবি করি বা আমরা যখন কোনো চিত্র করি, ঠিক আছে, আমরা কি দেখতে পাই, ইন্ডেক্স দেখতে পাই। ইন্ডেক্সে বিভিন্ন ধরনের সূচি লেখা থাকে, যে এত থেকে এত বৃষ্টিপাত হচ্ছে এই ছবিটা, এত থেকে এত বৃষ্টিপাত এরকম দেখতে হবে, বা বিভিন্ন শেড ব্যবহার করে ইন্ডেক্স, আমরা নর্মালি সবাই ভূগোলের স্টুডেন্টরা ইন্ডেক্সের কথা সবাই জানি। ইন্ডেক্স করা হয় কি, এখানে ইন্ডেক্স করা হচ্ছে কিটা, এখানে ইন্ডেক্স করা হচ্ছে সাউদার্ন অসিলেশনটা। ব্যাপারটা বুঝতে পারছো কি হচ্ছে, সাউদার্ন অসিলেশনটা যখন ইন্ডেক্স করা হচ্ছে, সাউদার্ন অসিলেশনটা ইন্ডেক্স করা হচ্ছে, তার মানে হচ্ছে গিয়ে এই যে
প্রশান্ত মহাসাগরে, সাধারণ প্রশান্ত মহাসাগরে যখন চাপের যে পার্থক্য হয়, সেই চাপের পার্থক্যটা যখন আমরা ইন্ডেক্স আকারে প্রকাশ করছি, কোথাও হচ্ছে গিয়ে বেশি থাকছে, কোথাও কম থাকছে, ঠিক আছে? যেখানে বেশি থাকছে সেখানে পজিটিভ হচ্ছে, যেখানে কম থাকছে সেখানে নেগেটিভ থাকছে। তার মানে সাধারণ অসিলেশন ইন্ডেক্স যেটা আছে সেটা কি অ্যাকচুয়ালি? সাধারণ অসিলেশন ইন্ডেক্স আর কিছুই না, সাধারণ অসিলেশনকে যখন আমরা ইন্ডেক্সের আকারে সূচিত করি তখনই সেটা হয় সাধারণ অসিলেশন ইন্ডেক্স। এখন এই যে সাধারণ অসিলেশন ইন্ডেক্স দুটো জায়গাকে, এবারে ধরো এই যে চাপটার পার্থক্যটা কোথায় হচ্ছে, ঠিক আছে? আমি ধরলাম এটা অস্ট্রেলিয়া, এটা হচ্ছে গিয়ে পেরু, ঠিক আছে? মাঝখানে প্রশান্ত মহাসাগর। আমি ছবিগুলো এইভাবেই করছি তাহলে বুঝতে সুবিধা হবে, ঠিক আছে? আর ব্যাপার হচ্ছে গিয়ে এই অস্ট্রেলিয়া এবং পেরু আছে। এখন এই দুটো উপকূলের চাপের যে পার্থক্য যখন সেটাকে আমরা ইন্ডেক্স আকারে সূচিত করব, ঠিক আছে, তখনই সেটা হবে গিয়ে সাধারণ অসিলেশন ইন্ডেক্স, ঠিক আছে? এখন আমরা এই যে কোথায় চাপের যে পার্থক্যগুলো, সেই চাপের পার্থক্যগুলো কোনো জায়গার উপর বেশ করে তো করতে হয়। এরকম দুটো জায়গাকে না হয় যে অস্ট্রেলিয়ার পূর্ব উপকূলে আছে পোর্ট, তোমার হচ্ছে গিয়ে পোর্ট ডারউইন বলে একটা জায়গা আছে। কি বলছি? পোর্ট ডারউইন, পোর্ট ডারউইন। এবং এইখানে পলিনেশিয়া মানে অনেকগুলো দ্বীপ আছে, ঠিক আছে? পলিনেশিয়ার একটি দ্বীপ আছে তাহিতি। কি হচ্ছে? পলিনেশিয়ার একটি দ্বীপ। এদিকটা আছে কি তোমার মাইক্রোনেশিয়া চলে আসবে অস্ট্রেলিয়ার কাছাকাছি, এই দিকগুলো, এই দিকটা বিশাল অঞ্চল জুড়ে আছে পলিনেশিয়া। তাহলে পলিনেশিয়ার একটি দ্বীপ আছে কি তাহিতি। কি? তাহিতি, মনে রাখবে তাহিতি। পোর্ট ডারউইন এবং তাহিতি এই দুটো জায়গার যে চাপের যে পার্থক্য, সেই চাপের পার্থক্যের উপরেই তোমাকে কিন্তু আহ সাধারণ অসিলেশন যে ইন্ডেক্সটা হয় সেই ইন্ডেক্সটা কিন্তু বানাতে হয়। এবার ইন্ডেক্সটা কিরকম হবে দেখো, ইন্ডেক্সটা হবে এরকম। সাধারণ অসিলেশন ইন্ডেক্স এসওআই, একদিকে লিখবে পজিটিভ, এটা তোমরা লিখে নেবে। পজিটিভ কখন? ইজি, কোনো ব্যাপার নয়, পজিটিভ নেগেটিভ চারটে পয়েন্ট আছে। তাহলে কি বললাম, দুটো যে পোর্ট ডারউইন, একটি হচ্ছে কি তোমার তাহিতি। তাহলে পজিটিভে কি হবে? পজিটিভ হচ্ছে কি তোমার নর্মালি যে কন্ডিশন আমরা দেখি, নর্মালি কন্ডিশন আমরা কেমনটা দেখি, যেমন পেরু উপকূল বরাবর চাপ বেশি থাকে, ঠিক আছে? তার মানে পজিটিভে সবসময় তাহিতি দ্বীপের চাপ পোর্ট ডারউইন অপেক্ষা বেশি হবে। আমরা কোন দুটো জায়গাকে নিচ্ছি? এখানে যদি আমরা লিখে নিই একটা তাহিতি, তাহিতি কোন দিকে আছে? তাহিতি পেরু থেকে পেরুর হচ্ছে কি তোমার পশ্চিম দিকে তাহিতি, আরেকটি আছে কি অস্ট্রেলিয়ার পূর্বে পোর্ট ডারউইন, পোর্ট ডারউইন, ঠিক আছে? তাহলে পজিটিভে কি হবে না, পজিটিভের প্রথম পয়েন্ট হচ্ছে গিয়ে তাহিতির চাপ। মানে জলের চাপ নয়, কিন্তু এখানে তাহিতির বায়ুমণ্ডলীয় যে চাপ আছে, ঠিক আছে, তাহিতির চাপ পোর্ট ডারউইন অপেক্ষা অপেক্ষা বেশি হয়েছে। একটা পয়েন্ট হয়েছে, এটা পজিটিভ এসওয়াই। এখন নেগেটিভে কি হবে? নেগেটিভে হবে স্যার এর উল্টো। কি হবে না, পোর্ট ডারউইনের চাপ, বা আমরা তাহিতি দিয়েই লিখবো, তাহিতির পোর্ট ডারউইনের থেকে কম, পোর্ট উইন এর থেকে কম হয়েছে। এটা এক নম্বর গেল। একটার চাপ পোর্ট ডারউইন অপেক্ষা বেশি, একটা হচ্ছে তাহিতির চাপ পোর্ট ডারউইন অপেক্ষা কম। দু নম্বর কি হতে পারে? দু নম্বর মনে রাখবে, এটা হচ্ছে গিয়ে আহ পূর্ব প্রশান্ত যে মহাসাগর আছে সেখানে কি হবে? পূর্ব প্রশান্ত মহাসাগরে, যেদিকে পেরু আর কি মহাসাগরে খরা সৃষ্টি হবে, তাই তো? খরা তো সৃষ্টি হবে, হাই প্রেসার থাকবে সেখানে। তাহিতিতে হাই প্রেসার থাকা মানে কি সেখানেও হাই প্রেসার থাকবে, ঠিক আছে? আর ইন নেগেটিভে কি হবে? নেগেটিভে সবসময় আমরা এখানে দেখবো এখানে বৃষ্টিপাত বেশি হবে, হয়েছে? এইবারে দেখো,
তিন নাম্বার পয়েন্টটা ভালো করে খেয়াল করবে, যে এই যে কন্ডিশনটা আছে, এই কন্ডিশনটা হচ্ছে একটা সাধারণ পরিস্থিতি। এখন সাধারণ পরিস্থিতি মানে কি, লা নিনা কন্ডিশন। তাহলে মনে রাখবে, যদি এসওআই এর পজিটিভ হয়, এসওআই পজিটিভ যদি হয় তাহলে সেটা কি, তখন এসওআই পজিটিভ যদি হয় লা নিনা কন্ডিশন। আমরা আগেই লিখেছিলাম, দেখো খাতাতে আছে, দেখো যদি এখানে দেখো, এই যে দেখো লা নিনা কন্ডিশন এসওআই পজিটিভ। এসওআই পজিটিভ তার মানে ব্যাপারটা বুঝতে পেরেছি। এসওআই পজিটিভ মানে হচ্ছে গিয়ে পেরুভিয়ান কোস্টে হাই প্রেসার বিরাজ করছে, সেটাকে বলা হয় এসওআই পজিটিভ। তাহলে এখানে কি হবে, পজিটিভে কি লিখবে না, পজিটিভে লিখবে যে হচ্ছে গিয়ে লা নিনা কন্ডিশন বা সাধারণ পরিস্থিতি, সাধারণ পরিস্থিতি লিখবে। তার সাথে কি লিখবে, তার সাথে লিখবে লা নিনা সৃষ্টি, সৃষ্টি হতে পারে, মানে আরো প্রেসার যদি বেশি হয় তখন সৃষ্টি হবে। বুঝছে? এইদিকে কি হবে, এইদিকে হচ্ছে কি তোমার নর্মালি কি হচ্ছে, এইদিকে তখন কি হবে, এইদিকে তখন এল নিনো কন্ডিশন হতে পারে, তার মানে নেগেটিভ এসওআই, তাই তো? তার মানে এদিকে কি হবে, এদিকে লিখবে এল নিনো সৃষ্টি হতে পারে। চার নাম্বার পয়েন্ট কি লিখবে, এখন দেখো ভারতের মৌসুমী বায়ুর উপর এসওআই, এটা এসওআই নয়, টোটাল যে আমরা দেখছি এল নিনোর যে সমস্ত ঘটনাগুলো বা এল নিনো সাধন অসিলেশনের যে ঘটনাগুলো, সেগুলো হচ্ছে কি ইন্ডেক্স থেকে আমরা কিন্তু বুঝতে পারবো। এখন এই যে পজিটিভ, এই যে পজিটিভ পজিটিভ কন্ডিশন হলে কি হবে, লানিনা কন্ডিশন সৃষ্টি হলে কি হবে, আমাদের মৌসুমী বায়ুর উপর সেইভাবে কোনো ইফেক্ট করবে না। ঠিক আছে, নর্মাল আমাদের এখানে বৃষ্টিপাত হবে। কিন্তু যদি বলি এল নিনো, অনেক সময় বলে না, প্রত্যেক বছর মৌসুমী যখন বৃষ্টিপাত হয় বা বর্ষাকালে যারা জলবায়ুবিদ আছেন, মেটোলজিস্টরা ফোরকাস্ট করেন যে এই বছর এল নিনো আছে, সুতরাং বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা কম হবে, তাই তো? তার মানে পজিটিভের ক্ষেত্রে কি হবে, পজিটিভের ক্ষেত্রে মৌসুমী বায়ুর জন্য উপযোগী লিখবে এখানে, মৌসুমী, মৌসুমী বায়ুর পক্ষে উপযোগী, বায়ুর পক্ষে উপযোগী। আর একটি কি, এখানে লিখবে যে মৌসুমী বায়ুর পক্ষে উপযোগী নয়, মৌসুমী বায়ুর পক্ষে উপযোগী নয়, উপযোগী নয়। ঠিক আছে, এই যে টোটালটা দেখলে, এটাই হচ্ছে কি তোমার আহ যে এসওআই ইন্ডেক্স, সেই এসওআই ইন্ডেক্স। ঠিক আছে, এটা। তাহলে এখান থেকে কোশ্চেন দিলে তোমরা সহজেই পারবে, ইজিলি। ঠিক আছে, যে পজিটিভের সময় কি হবে, নেগেটিভের সময় কি হবে, এগুলোর সাথে রিলেট করে কোশ্চেন দিতে পারে। হয়েছে? এইবার আমরা আসবো, দেখো ইন্ডিয়ান ওশিয়ান ডাইপোল। আচ্ছা, এর সাথে আরেকটা জিনিস বলে দিই, ওই তোমার এল নিনো মোদকি যেটা আছে, তারপরে ইন্ডিয়ান ওশিয়ান ডাইপোলে আমরা আসবো। ঠিক আছে, ওটাও এক লাইন আমরা বলে দিই। এল নিনো মোদকি, তাই তো? এল নিনো মোদকিতে নর্মালি কি হয়, ঠিক আছে, দেখো মোদকি মানে হচ্ছে কি, এখানে সিমিলার। ঠিক আছে, এখানে মোদকি মিনস হচ্ছে কি, মোদকি একটা হচ্ছে মেবি জাপানিজ ওয়ার্ড। ঠিক আছে, এর মানে হচ্ছে কি সিমিলার, মানে হচ্ছে কি এল নিনোর মতো, সেটাকে বলা হচ্ছে তোমার হচ্ছে গিয়ে এল নিনো মোদকি। এখন ব্যাপারটা কি হচ্ছে, এটা কোথায় দেখা যায় মনে রাখবে, এল নিনো মোদকির ইনসিডেন্ট কোথায় হয় না, মধ্য মধ্য প্রশান্ত মহাসাগর, মধ্য প্রশান্ত মহাসাগর এবং তার সাথে কি উত্তর প্রশান্ত মহাসাগর, উত্তর প্রশান্ত মহাসাগরে এই ঘটনাটি দেখা যায়। ঠিক আছে, তাহলে কোথায় দেখা যাচ্ছে, মধ্য প্রশান্ত মহাসাগর এবং উত্তর প্রশান্ত। এখন ব্যাপারটা কি হচ্ছে, ব্যাপারটা হচ্ছে কি, ধরো আমি এটা উত্তর প্রশান্ত দিয়ে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। আবার এটাকে বলা হয়, একটা জিনিস মনে রাখবে, এটাকে ডবল ওয়াকার সেলও বলা হয়। এখানে মনে রাখবে আরেকটা জিনিস, ডবল ওয়াকার শেল।
ডবল ওয়াকার নিশ্চয়ই বুঝতে পেরেছো। ডবল ওয়াকার মানে হচ্ছে কি তোমার দুটো এখানে শেল তৈরি হবে। ধরো এখানে জাপান আছে, ঠিক আছে, এখানে জাপান আছে, এখানে আছে কি তোমার এই দিকটা হচ্ছে উত্তর আমেরিকার দিক, ঠিক আছে, উত্তর আমেরিকার দিক, নর্থ আমেরিকার দিক, এদিকে আছে জাপান যে দেশ আছে সেই জাপান দেশ। এখন কি বলছে এলনিনো মোদকির সময় বলছে এই যে তোমার যে প্রশান্ত মহাসাগর যে আছে, প্রশান্ত মহাসাগরের যে মাঝখানের যে অংশটি আছে সেই মাঝখানের অংশটি কি হয়, মাঝখানের যে জলরাশি সেই মাঝখানের জলরাশি কিন্তু উত্তপ্ত হয়ে যায়, ঠিক আছে। এখন মাঝখানের জলরাশি উত্তপ্ত হলে কি হবে, আশেপাশের যে বায়ু সেটি উত্তপ্ত হবে। আমরা জানি বায়ু উত্তপ্ত হলে কি হয়, হালকা হয়, উপরের দিকে ওঠে, তাহলে এখান থেকে বায়ু উপরের দিকে উঠবে, ঠিক আছে। উপরে গিয়ে কি হবে, এখান থেকে বায়ু উপরের দিকে উঠবে, উপরের দিকে উঠে কি হবে, উপরের দিকে উঠে ট্রপোস্ফিয়ারে যেই ধাক্কা হবে ও কি দুটো দিকে ছড়িয়ে যায়। নর্মালি আমরা কি জানি, যেখানেই ধাক্কা পাই দুটো দিকে ছড়িয়ে যায়, একটা এইদিকে ছড়িয়ে যাবে, একটা হচ্ছে গিয়ে তোমার এইদিকে ছড়িয়ে যাবে। ছড়িয়ে গিয়ে কি হবে, এখানে নিচের দিকে ফল করবে, এবং এখানে কিন্তু ছড়িয়ে যাবে, এটা হচ্ছে নিচের দিকে ফল করবে। তাহলে কি হচ্ছে, এখানে লো প্রেসার থাকছে, এদিকে যেহেতু ফল করছে এখানে হাই প্রেসার থাকছে, এখানে ফল করছে এখানে হাই প্রেসার থাকছে, ঠিক আছে। তার মানে আমরা বলতে পারি জাপানের পূর্ব উপকূল, তোমার হচ্ছে উত্তর আমেরিকার যে হচ্ছে পশ্চিম উপকূল, এই উপকূল বরাবর কি হচ্ছে, এই উপকূল বরাবর হচ্ছে গিয়ে হাই প্রেসার থাকছে, এবং মাঝখানে তোমার হচ্ছে গিয়ে লো প্রেসার থাকছে। এটা হচ্ছে এলনিনো মোদকের, যেহেতু দুটো সেল ফর্ম করছে এলনিনো মোদকির বা মোদকির, ঠিক আছে, মোদকির সাধারণ অবস্থা, সাধারণ অবস্থা, এটা সাধারণ অবস্থা। এখন যদি বলা হয় রিভার্স অবস্থাতে কি হবে, রিভার্স অবস্থাতে এর উল্টো হবে, এই যে উল্টো হবে কি হবে, এখানে এখানে জাপান আছে, এখানে জাপান আছে, এখানে নর্থ আমেরিকা আছে, ঠিক আছে, নর্থ আমেরিকা আছে, এখানে কি এখানে তোমার হচ্ছে প্রশান্ত মহাসাগর আছে, মধ্য প্রশান্ত মহাসাগর। এখানে কি ছিল, এখানে তখন হচ্ছে কি লো প্রেসার থাকবে, এইদিকে লো প্রেসার থাকবে, এখানে হচ্ছে কি হাই প্রেসার ফর্ম হবে। এখান থেকে বায়ু উপর দিকে যাবে, ছড়িয়ে যাবে, এখানে আবার ফর্ম করবে, এটা আবার সার্কেলটা পূরণ করবে, ঠিক আছে, এই সাইকেলটা এখানে যাবে, এটা তখন এইভাবে করা, এটা এদিকে আসবে, ঠিক আছে, সার্কেলটা আর কি। তো হচ্ছে কি এখানে কি হবে, এখানেও নিচের দিকে নামবে, এইখান থেকে নিচের দিকে নামবে, এখানে প্রবাহিত হবে, এখানে উপর দিকে এভাবে যাবে, ঠিক আছে, এটা এইভাবে আসবে। তাহলে দেখো এটা পুরোটাই কিন্তু প্রক্রিয়াটা রিভার্স হয়ে গেল, ঠিক আছে। এটা হচ্ছে গিয়ে এলিনো মোদকের বিপরীত অবস্থা। তাহলে এটা লিখবে যে এটা এলিনো মোদকের, এগুলো নিয়ে আর জানার দরকার নেই যে টেম্পারেচারটা কেন ওখানে বেশি হচ্ছে, ঠিক আছে, জাস্ট এটা একটু মনে রাখবে, বিপরীত অবস্থা দেওয়ার চান্স খুবই কম, তবু এগুলো মনে রাখো একটু, ঠিক আছে। এটা হচ্ছে এলিনো মোদকি, বা এটাকে বলা হয় হচ্ছে কি তোমার, এটাকে বলা হচ্ছে ডবল ওয়াকার সেল, ঠিক আছে, ডবল ওয়াকার সেল। এটা গেল, এবারে আমরা আসবো পরেরটাতে, ইন্ডিয়ান ওশিয়ান ডায়াপোল, ঠিক আছে। এবার দেখো প্রত্যেকটা ক্ষেত্রে আমরা দেখছি যে প্রশান্ত মহাসাগরে কখনো দেখছি চাপের পার্থক্য হচ্ছে, কখনো দেখছি আমরা তাপের পার্থক্য হচ্ছে, ঠিক আছে। সেরকম ভাবে আমরা যদি ইন্ডিয়ান ওশিয়ানও দেখি, কারণ ইন্ডিয়ান ওশিয়ানের উপর দিয়েও তো তোমার হচ্ছে গিয়ে শ্রীলঙ্কার নিচে যে নিরক্ষরেখা আছে সেই নিরক্ষরেখার পাশ দিয়ে তোমার হচ্ছে গিয়ে উত্তর পূর্ব আয়নবায়ু এবং দক্ষিণ পূর্ব আয়নবায়ু যথারীতি প্রবাহিত হয়। তাহলে এই যে প্রবাহিত হচ্ছে এর ফলেও কিন্তু আমাদের যে ভারত মহাসাগরের যে সি সারফেস টেম্পারেচার আছে, মানে সমুদ্রপৃষ্ঠের যে জলরাশি আছে সেই জলরাশির টেম্পারেচারের বিভিন্ন সময় বিভিন্ন রকম ভিন্নতা দেখা দিচ্ছে। এখন বিভিন্ন সময়ে এই যে বিভিন্ন ভিন্নতা দেখা দিচ্ছে, তার মানে সেখানে নিশ্চয়ই চাপেরও পার্থক্য হচ্ছে। সুতরাং আমরা যখন ইন্ডিয়ান ওশিয়ানের, ঠিক আছে, দুটো জায়গার আমরা যখন টেম্পারেচার সি সারফেস টেম্পারেচার মেজারমেন্ট করছি, তখন আমরা দুটো পোল বা দুটো বিন্দু পাচ্ছি, যেখানে এক্সট্রিম থাকছে এবং যেখানে সব থেকে লো থাকছে। সেটাকে তো আমরা দুটো পোল হিসেবে গণ্য করতে পারি, যেখানে সব থেকে কম বা সব থেকে বেশি, এই দুটোকেই আমরা পোল হিসেবে নিতে পারি। তো ইন্ডিয়ান ভারত মহাসাগরের যখন আমরা সি সারফেস টেম্পারেচার মেজারমেন্ট করছি বা আমরা ক্যালকুলেশন করছি, দেখছি ভারত মহাসাগরের এরকম দুটো জায়গা আছে, যে দুটো জায়গাতে সি সারফেস যে টেম্পারেচার হয়, সি সারফেস টেম্পারেচার সব থেকে বেশি থাকছে, আবার কখনো কখনো কম থাকছে। এখন এই কম বেশির উপরেই কিন্তু কোথাও পজিটিভ পোল দেখা যাচ্ছে, কোথাও নেগেটিভ পোল দেখা যাচ্ছে। এখন এই কম বেশিটা থাকছে কোথায় মনে রাখবে, কম বেশিটা একটা হচ্ছে কি সুমাত্রা ইন্দোনেশিয়া বলে একটা জায়গা আছে সেখানে, এবং একটা হচ্ছে গিয়ে আফ্রিকার যে পশ্চিম উপকূল আছে
সেই সরি আফ্রিকার যে পূর্ব উপকূল আছে সেই আফ্রিকার পূর্ব উপকূল। দেখো আমি এটা লিখে দিচ্ছি তাহলে আরো সুবিধা হবে। হুম, তাহলে ইন্ডিয়ান ওশিয়ান ডাইপোল আর কিছুই না, ঠিক আছে। আই ও ডি এর সংক্ষেপে আইওডি বলা হয়, ইন্ডিয়ান ওশিয়ান ডাইপোল। ঠিক আছে, তার মানে কিছুই না, ভারত মহাসাগরের ভারত মহাসাগরের সমুদ্র জলের তাপমাত্রার যে পার্থক্য, তাপমাত্রার যে পার্থক্য আমরা পাই, পার্থক্য সেটি হচ্ছে গিয়ে, সেইটি হলো আইওডি। এবং অবশ্যই সেটি দুটি পয়েন্টে আছে বা দুটি জায়গাতে আছে, যেখানে, ঠিক আছে, যেখানে বেশি উষ্ণ হয় এবং কোথাও শীতল হয়। এখন এই যে তোমার উষ্ণ এবং শীতল হয়, এই উষ্ণ এবং শীতলতার উপর ভিত্তি করে আমরা এটাকে দুটো ভাগে ভাগ করতে পারি। কি, একটা হচ্ছে কি পজিটিভ, পজিটিভ আইওডি ইন্ডিয়ান ওশিয়ান ডাইপোল। এখানে কি হচ্ছে না, যখন পজিটিভ হয় মনে রাখবে, যখন পজিটিভ হয় তখন হচ্ছে গিয়ে পজিটিভের সময় হচ্ছে গিয়ে মনে রাখবে আমাদের যে আফ্রিকার যে হচ্ছে গিয়ে তোমার পূর্ব যে উপকূল আছে, ঠিক আছে, আফ্রিকার যে পূর্ব উপকূল আছে, ঠিক আছে, সেই পূর্ব উপকূলে কি হচ্ছে, মানে আরব সাগরে আর কি, এখানে যেমন হচ্ছে গিয়ে টেম্পারেচারটা বেশি হচ্ছে। তাহলে মনে রাখবে আইওডির সময় কি হচ্ছে, যে এটা আরব সাগরের মধ্যে এই ঘটনাটা তোমার পুরো ঘটছে। তাহলে হচ্ছে কি আফ্রিকার যে পূর্ব উপকূল আছে, এখানে লিখবে আইওডি পজিটিভের সময় আফ্রিকার পূর্ব উপকূলের, এটা থেকে কোশ্চেন দিয়েছিলাম, পূর্ব উপকূলের তাপমাত্রা বৃদ্ধি পায়। এটা সেম প্রসেস, কারণ জলরাশি ওখানে গিয়ে ধাক্কা খাচ্ছে, আয়নবায়ু ওখানে গিয়ে নিয়ে যাচ্ছে, প্রচুর জলরাশিকে ওখানে গিয়ে জমা করছে, তাহলে টেম্পারেচারটা নর্মালি বৃদ্ধি হবে। 2 নম্বর আমরা বলতে পারি যে সুমাত্রা ইন্দোনেশিয়া, সুমাত্রা ইন্দোনেশিয়া, ইন্দোনেশিয়াতে কি, এখানের জলরাশি সেটা শীতল দেখা যাচ্ছে, জলরাশি শীতল, তার মানে কি, এক জায়গায় যদি শীতল হয় এখানে যদি উষ্ণ হয়, ঠিক আছে, এখানে কি হবে, উপর দিকে উঠবে, এখানে শীতল হয় নিচের দিকে নামবে। এটা এইভাবে সার্কেল করবে, সার্কেলটা, চক্রটা কিন্তু পরিপূর্ণ করবে। ঠিক আছে, তাহলে পজিটিভ আয়োডির সময় আমরা দেখতে পাচ্ছি কি আফ্রিকার পূর্ব উপকূলে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, সুমাত্রা ইন্দোনেশিয়াতে জলরাশি শীতল হচ্ছে। এখন এই পজিটিভ কন্ডিশন যখন তোমার আফ্রিকার এই সমস্ত উপকূলগুলোতে টেম্পারেচার বেশি থাকছে, তার মানে কি, তার মানে আমাদের যে মৌসুমী বায়ু, ঠিক আছে, দক্ষিণ পশ্চিম যে মৌসুমী বায়ু, সেই মৌসুমী বায়ুকে অ্যাট্রাকশন সব থেকে বেশি করবে। তার মানে সেই আইওডি যখন পজিটিভ হবে তখন মৌসুমী বায়ুর দ্বারা বৃষ্টিপাতের পরিমাণও সব থেকে বেশি থাকবে আর কি। কারণ আরব সাগরীয় তটসমূহে যেগুলো আফ্রিকার কান্ট্রি আছে সেখানে কি, সেখানে নিম্নচাপ বিরাজ করে, তার তার মানে কি অ্যাট্রাকশনটা সব থেকে বেশি হবে। তার মানে আমরা 3 নম্বরে বলতে পারি কি হচ্ছে না, 3 নম্বরে আমরা বলতে পারি যে মৌসুমী বায়ুর সক্রিয় হচ্ছে, মৌসুমী বায়ু বেশি সক্রিয় হয়, আমরা বলতে পারি মৌসুমী বায়ু বেশি সক্রিয় হয়, মৌসুমী বায়ু বেশি সক্রিয় হয়। ঠিক আছে, এই 3টে জিনিস কিন্তু মনে রাখবে। তাহলে আফ্রিকার পূর্ব উপকূলে তাপমাত্রা বৃদ্ধি পায়, সুমাত্রা ইন্দোনেশিয়াতে জলরাশি শীতল হয় এবং মৌসুমী বায়ু বেশি সক্রিয় হয়। এটা হচ্ছে আইওডির পজিটিভ অবস্থা। ঠিক আছে, এখন নেগেটিভে কি হবে, নেগেটিভে সম্পূর্ণরূপে এর উল্টো হবে। যদি আমরা নেগেটিভ দেখি, নেগেটিভে কি হবে, ধরো এটা নেগেটিভ যদি করি, নেগেটিভ আইওডিতে কি হবে, উল্টো হবে। যদি আমরা করি কি হবে না স্যার, ইন্দোনেশিয়ার সুমাত্রা, এখানে কি হবে, ইন্দোনেশিয়া সুমাত্রার জলরাশি কি হবে, জলরাশি উষ্ণ হবে। তার মানে উষ্ণ হলে কি, এখানে বায়ুর বায়ু উপর দিকে উঠবে, বৃষ্টিপাত ঘটাবে। আর এখানে কি হবে, 2 নম্বরে আফ্রিকার, আফ্রিকার পূর্ব উপকূলে তারা হ্রাস পাবে। সেই কনসেপ্ট, জলরাশি সমশীলতার ধর্মের জন্য এদিকে আস্তে আস্তে চলে আসবে। 3 নম্বর তাহলে কি হবে, আফ্রিকার পূর্ব উপকূলের হ্রাস, যদি হাই প্রেসার জোন থাকে তাহলে কি হবে,
তাহলে সেইভাবে মৌসুমী বায়ু কিন্তু সক্রিয় হবে না। মৌসুমী বায়ু সক্রিয় হবে না, ব্যাস এই তো ফেলে আইওডি। আর আইওডি নিয়ে তোমাদের বিশেষ কিছু নেই, এটা আইওডি গেল। ইন্ডিয়ান ওশেন ডাইপোল, ডাইপোল এই কারণেই বলছে কারণ দুটো জায়গাতে অবশ্যই মনে রাখবে যে এটা চাপের কোনো ব্যাপার নেই, এটা হচ্ছে শুধুমাত্র তাপের ব্যাপার। তাপমাত্রার যে পরিবর্তনটা আমরা তোমার হচ্ছে গিয়ে ফুটিয়ে তুলছি বা আমরা পর্যবেক্ষণ করছি, সেটাই হচ্ছে ইন্ডিয়ান ওশেন ডাইপোল। পোলে কি নর্মাল টেম্পারেচার কম থাকে, সেরকম ভাবে এখানেও কোথাও টেম্পারেচার বেশি থাকছে, কোথাও টেম্পারেচারটা কম থাকছে। ঠিক আছে, তাহলে এগুলো গেল হচ্ছে কি তোমার যে সমস্ত ওশিয়ান এবং ক্লাইমেটিক যে ফেনোমেনা গুলো আছে বা অ্যাটমসফিয়ারিক যে সমস্ত ফেনোমেনা গুলো আছে সেগুলো। ঠিক আছে, এরপরে আমরা আরেকটা কনসেপ্টে আসবো, সেটা হচ্ছে স্টেবিলিটি অ্যান্ড ইনস্টেবিলিটি। ঠিক আছে, স্টেবিলিটি অ্যান্ড ইনস্টেবিলিটি, বায়ুমণ্ডলের স্থিতাবস্থা এবং অস্থিতাবস্থা। ঠিক আছে, দেখো এখানে যেরকম বলছি সেইভাবে বোঝার চেষ্টা করবে ব্যাপারটা, তাহলে কিন্তু বুঝতে পারবে। বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকম গেলে কিন্তু বুঝতে পারবে না। কেউ মন্তব্য করেছে, বলো কোশ্চেন ছিল আইওটি রিলেটেড, করো কি কোশ্চেন ছিল বলো, করো। শোনা যাচ্ছে না তো? তোমার আওয়াজ আসছে না সুমন, আওয়াজ আসছে না। করবো। এবার আসছে, বলো। বলো, আসছে, বলো। পজিটিভ আইওডিতে সুমাত্রা এবং ইন্দোনেশিয়াতে শীতল থাকে, এটা যদি উচ্চচাপ হয় এবং চাপের সাথে যে আয়োডি, আয়োডি সম্পূর্ণ পূর্বগুলো রূপে সেই হচ্ছে সময় যদি গিয়ে, উষ্ণতা থাকে, মানে সেই সময় বলো তুমি কোশ্চেনটা বলো। হ্যাঁ, তো আফ্রিকার পূর্ব উষ্ণ হয় যদি, তাহলে শীতল তো জলরাশি আফ্রিকার ক্রমশ বইবে, সেক্ষেত্রে মৌসুমী বায়ু কি হবে? মৌসুমী বায়ু কি হয়, মৌসুমী বায়ু কখন হয় আমাদের, যেহেতু একটা ম্যাগনেট হিসেবে কাজ করছে, দেখো নিম্নচাপ একটা ম্যাগনেট হিসেবে কাজ করছে। ঠিক আছে, ওই জন্য কি হচ্ছে, সামগ্রিকভাবে কোনো একটা জায়গাতে তো হচ্ছে না, বিশাল অঞ্চল জুড়ে হচ্ছে। ঠিক আছে, বিশাল অঞ্চল জুড়ে হওয়ার ফলে কি হচ্ছে, তো অ্যাট্রাকশনটাও তো বিশাল অঞ্চল জুড়ে হবে। তার ইফেক্ট তো আমাদেরও কিছু আসবে না তোমার হচ্ছে গিয়ে যদি ছবিতে দেখো তাহলে পুরো ব্যাপারটা বুঝতে পারবে। ঠিক আছে, কোনো একটু জায়গা জুড়ে ব্যাপারটা হয় না, বিশাল অঞ্চল জুড়ে ওই নিম্নচাপটা বিরাজ করে। তার ফলে কি হচ্ছে, তার ফলে যখন তোমার হচ্ছে নিরক্ষরেখা অতিক্রম করে আমাদের এই বায়ুটা আসে। ঠিক আছে, আমাদের যে এটা বুঝতে গেলে তোমাকে আরো ভাস্টলি ভিতরে ঢুকতে হবে, যে কিভাবে কি আমাদের গতি তোমার হচ্ছে ঋতু পরিবর্তন গুলো হয়, সূর্য যখন কর্কটক্রান্তি রেখার উপর চলে আসে, বায়ুচাপ বলয়গুলো কিভাবে শিফট হয়, এইগুলোতে চলে যেতে হবে। ব্যাপারটা বুঝতে পারছো আমি কি বলছি? এক- এখন শুধুমাত্র মনে রাখো যে বিশাল অঞ্চল জুড়ে যখন আফ্রিকার পূর্ব উপকূল বরাবর নিম্নচাপটা সৃষ্টি হয়, সেটা কি হচ্ছে, আমার যে আয়ন বায়ুটা আছে, যেটা উত্তর পূর্ব আয়ন বায়ুটা, সেটাই তো নিরক্ষরেখা অতিক্রম করে যায়, সেই বায়ুটাকে বেশি পরিমাণে অ্যাট্রাক্ট করে। ঠিক আছে, সেই বায়ুটাকে বেশি, মানে কি একটা ম্যাগনেটের কাজ করছে আর কি, যত বেশি শক্তিশালী হবে তত বেশি জোরে বায়ুকে টানতে থাকবে। ঠিক আছে, এমনটা নয় তো ওখানে এসে স্টপ হয়ে যাবে বায়ুটা, ওখানে এসে আবার আমাদের ইন্ডিয়ান কন্টিনেন্ট দিকে আসবে, যেহেতু আবার নিম্নচাপ আছে। কিছু তো বায়ু আসবে, কিছু বায়ু সেখানে বৃষ্টিপাত ঘটাবে, কিছু বায়ু এদিকে আসবে।
ঠিক আছে, এই জন্য বলছে মৌসুমী বায়ু কিন্তু সক্রিয় হয়। ঠিক আছে, এবারে দেখো স্টেবিলিটি ইনস্টেবিলিটি। ঠিক আছে, বায়ুমণ্ডলের স্থিতাবস্থা এবং অস্থিতাবস্থা। এখন বায়ুমণ্ডলের স্থিতাবস্থা অস্থিতাবস্থা বোঝার আগে স্টেবল এয়ার আনস্টেবল এয়ার নিয়ে দু চার কথা বলতে হবে। তারও আগে আমাদেরকে বলতে হবে যে ল্যাপস রেট সম্বন্ধে বুঝতে হবে, যে বায়ুমণ্ডলকে কখন আমরা স্থির বলবো, কখন আমরা অস্থির বলবো, তাই তো। এখন মনে রাখবে, একটা ছোট্ট এক লাইনে বলছি, বায়ুকে স্টেবল তখনই বলা যায় যার মধ্যে কোনো উলম্ব, যার মধ্যে কোনো উলম্ব কি বলছি দেখো, যার মধ্যে কোনো উলম্ব সঞ্চালন হয় না, উলম্ব সঞ্চালন হয় না। কি হচ্ছে, উলম্ব সঞ্চালন হয় না, তখন কি বলছি, তখন আমরা সেটাকে স্টেবল লেয়ার বলি। আর আনস্টেবল কখন বলি, যখন বায়ুর উলম্ব বা উপর দিকে উঠে যায় বা নিচের দিকে নেমে আসে, বায়ুর যখন উলম্ব সঞ্চালন হয়, ঠিক আছে, এটা হচ্ছে গিয়ে আনস্টেবল, আর এটা হচ্ছে স্টেবল। ঠিক আছে, চিমনি ভাটায় যখন চিমনির ধোঁয়া সোজা উপরের দিকে উঠে যায়, মনে রাখবে, তখন হচ্ছে গিয়ে বায়ু আনস্টেবল। আর যদি চিমনি ভাটার ধোঁয়া যদি উপরের দিকে না উঠে আবার নিচের দিকেই যায়, ঠিক আছে, দেখুন চিমনি থাকে, দেখবেন বই আনার সময় ছবি দেওয়া থাকে, চিমনি থেকে যদি ধোঁয়া সোজা উপরের দিকে উঠে যায়, তখন যে বায়ু ইনস্টেবল আছে। আবার হচ্ছে গিয়ে চিমনি ভাটার চিমনির ধোঁয়া যদি নিচের দিকে এইভাবে নিচের দিকে নেমে যায়, তাহলে হচ্ছে কি, বা এইভাবে যায় উড়ে উড়ে, তখন বুঝবে যে বায়ু স্থির আছে। ঠিক আছে, বায়ু স্থির আছে, এই বায়ুতে কোনো কিছু হতে পারে না। হ্যাঁ, এখন এই স্টেবিলিটি ইনস্টেবিলিটি বোঝার আগে তোমাদেরকে একটি ব্যাপার বুঝতে হবে, সেটা হচ্ছে ল্যাপস রেট। দেখো নর্মাল আমরা ল্যাপস রেট সবাই জানি, কিন্তু দু একটি টার্ম এখানে ইউজ করবো যেটা হয়তো তোমরা সেই বিষয়ে অবগত নও, আবার কেউ কেউ অল্প বিস্তর হলেও অবগত থাকবে। তো ল্যাপস রেট বলতে আমরা বুঝি যে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে বায়ুর যে তাপমাত্রা যে হ্রাস পায়, সেই হ্রাস পাওয়ার ঘটনাটাকে বলা হয় ল্যাপস রেট। ঠিক আছে, এখন এই যে ল্যাপস রেট যেটা হচ্ছে, সেটা তিন রকম হতে পারে। কি, একটা পজিটিভ হতে পারে, এখান থেকে কোশ্চেন আসতে পারে, একটা নেগেটিভ হতে পারে, আর একটা জিরো হতে পারে। তার মানে ল্যাপস রেটের কটা, তিনটে ভাগ আছে। ল্যাপস রেটকে আমরা তিনটে ভাগে ভাগ করতে পারি, একটা পজিটিভ, একটা নেগেটিভ, একটা জিরো। পজিটিভটা কি, পজিটিভটা আমরা ধরবো যে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে, উচ্চতা বৃদ্ধির সাথে সাথে যখন টেম্পারেচার কমে, তাহলে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে তাপমাত্রা কমে, যেটা নর্মালি আমাদের হয়, তাপমাত্রা কমে, তখন সেটা হচ্ছে পজিটিভ ল্যাপস রেট। তখন সেটা কি বলছি, তখন সেটা পজিটিভ ল্যাপস রেট বলছি। এখন এটা কোথায় দেখা যায়, নর্মালি এটা আমরা জানি যে এটা আমাদের ট্রপোস্ফিয়ারে দেখা যায়। মনে রাখবে কোথায় দেখা যায়, ট্রপোস্ফিয়ারে দেখা যায়। আমি আর লিখছি না কোথায় দেখা যায়, ট্রপোস্ফিয়ারে দেখা যায়। এটা একটা গেল। নেগেটিভ ল্যাপস রেট কি, নেগেটিভ ল্যাপস রেট হচ্ছে গিয়ে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে, উচ্চতা বৃদ্ধির সাথে সাথে তাপমাত্রা কি হবে, বাড়বে, কমবে না, বাড়বে। এটা কোথায় দেখা যায়, এটা স্ট্র্যাটোস্ফিয়ারে দেখা যায়। নর্মালি আমরা সবাই জানি স্ট্র্যাটোস্ফিয়ারে এটি দেখা যায়। যদি তোমাদেরকে কোশ্চেনে দিয়ে দেয় যে নেগেটিভ ল্যাপস রেট কোথায় দেখা যায়, বা হোয়াট ইজ নেগেটিভ ল্যাপস রেট, এরকম করে দিয়ে দিল, তারপরে ডেফিনেশন গুলো বলতে পারে। তাহলে পজিটিভ, নেগেটিভ এন্ড জিরো। জিরোতে কি হবে, জিরোতে হচ্ছে কি উচ্চতা বৃদ্ধির সাথে সাথে, উচ্চতা বৃদ্ধির সাথে সাথে তাপমাত্রা যখন একই থাকবে, এক্সোস্ফিয়ারের একটা নির্দিষ্ট তাপমাত্রার উপর চলে গেলে সেইভাবে আর তাপমাত্রাটা কিন্তু বাড়ে না, যেহেতু বায়ুমণ্ডল নেই সেভাবে কিন্তু বাড়ে না। ঠিক আছে, ফিক্সড থাকে। আবার আমরা বলতে পারি জিরো, যেগুলো হচ্ছে গিয়ে সীমান্ত, যেমন ট্রপোপজ, স্ট্র্যাটোপজ, মেসোপজ, এগুলোতে তাপমাত্রা একই রকম থাকে, উচ্চতা বৃদ্ধির সাথে সাথে 1 কিলোমিটার 1.5 কিলোমিটার তাপমাত্রা জিরো। ঠিক আছে, হুম, এখানে নেগেটিভটা, নেগেটিভ ঠিক বলেছে, নেগেটিভটার জন্য কিন্তু ইনভার্সন অফ হচ্ছে গিয়ে তোমার যে টেম্পারেচার, এই উষ্ণতার বৈপরীত্য দেখা যায়। হয়েছে, এখন এগুলো হচ্ছে গিয়ে আমাদের যে ল্যাপস রেট, সেই ল্যাপস রেট তিন ধরনের হতে পারে। এবার আমরা আসবো এডিয়াবেটিক, যেগুলো এডিয়াবেটিক হিটিং অ্যান্ড এডিয়াবেটিক কুলিং। ঠিক আছে, এডিয়াবেটিক হিটিং অ্যান্ড এডিয়াবেটিক কুলিংটা কি, না যেটাকে আমরা বলি যে চাপের কারণে, এটা আমরা গ্যাসের ল আছে, যে চাপের কারণে, চাপ যদি প্রেসার থাকে, প্রেসারের সাথে বা যে টেম্পারেচার, সেই টেম্পারেচারের একটা সম্পর্ক আছে।
একটা হচ্ছে গিয়ে প্রপোর্শনাল সম্পর্ক আছে, এটুকুই জেনে রাখো যে গ্যাস যে ল আছে সেই গ্যাস লর সাথে তাপমাত্রার, ঠিক আছে, মানে প্রেসারের সাথে তাপমাত্রার সমানুপাতিক সম্পর্ক আছে। যেমন হচ্ছে গিয়ে যদি চাপ বাড়ে, ঠিক আছে, যেমন হচ্ছে চাপ বাড়ে তাহলে কি হবে, চাপ বাড়লে কি হবে, একটা ডাইরেক্ট সম্পর্কটা নয়, একটা সম্পর্ক আছে, যেমন চাপ বাড়লে কি হবে, যদি চাপটা বাড়লে কি হবে, টেম্পারেচার সেক্ষেত্রে এক ধরনের পরিবর্তন হবে। আবার যদি চাপটা কমে, ঠিক আছে, তখনও টেম্পারেচারের একরকম পরিবর্তন হবে। আমি কি পরিবর্তন হবে সেটা পরে আসি। তার মানে আমরা দেখছি যে প্রেসারের সাথে হয় একটা পজিটিভ একটা নেগেটিভ কোনো একটা সম্পর্ক রয়েছে, যে চাপটার সাথে চাপটা যখন বাড়ছে তখন এক ধরনের হচ্ছে, চাপটা যখন কমছে এক ধরনের হচ্ছে, ঠিক আছে। এই যে চাপের পরিবর্তনের ফলে যে বায়ুর যে উষ্ণতার যে পরিবর্তন হয়, ঠিক আছে, সেই বায়ুর উষ্ণতার পরিবর্তনকে বলে অ্যাডিয়াবেটিক হিটিং এন্ড অ্যাডিয়াবেটিক কুলিং। এখন এডিয়াবেটিক হিটিং অ্যাডিয়াবেটিক কুলিং কি করে হয়? হিটিং হচ্ছে কি বা চাপের কারণে যখন মলিকুলস গুলো যখন খুব কাছাকাছি চলে আসে তখন ঘর্ষণের ফলে একটা তাপ সৃষ্টি হয়, ঠিক আছে, সেই তাপটাকে বলা হয় এডিয়াবেটিক হিটিং, মনে রাখবে। আবার যখন চাপটা সরে যায় বায়ুর মলিকুলস গুলো আছে, কণাগুলো কি হবে, কণাগুলো একে অপর থেকে দূরে চলে যাবে, দূরে চলে গেলে কি হবে, ঘর্ষণটা বা ফ্রিকশনটা হবে না, তখন এক ধরনের বায়ুটা ঠান্ডা হয়ে পড়বে। তার মানে এখানে বাইরের থেকে কিন্তু বায়ু যোগান আসছে না, ঠিক আছে। চাপের কারণে যে হিটিং এবং কুলিংটা হচ্ছে সেটাকে বলা হয় এডিয়াবেটিক হিটিং এন্ড এডিয়াবেটিক কুলিং। এই যে এডিয়াবেটিক হিটিং এন্ড কুলিং এর উপর ভিত্তি করে দেখবে এখানে ভাগ আছে কি কি আসছে এডিয়াবেটিক, আমরা ছবিতে দেখার চেষ্টা করব কিভাবে হচ্ছে। দেখো, এডিয়াবেটিক ল্যাপস রেট, যেটাকে এএলআরও বলা হয়, ঠিক আছে। 2 নাম্বার হচ্ছে কি ড্রাই এডিয়াবেটিক্স ল্যাপস রেট, এগুলো তোমরা সবাই জানো, এগুলো আমি আর আলোচনা করছি না। 3 নাম্বার আছে গিয়ে ওয়েট এডিয়াবেটিক ল্যাপস রেট বা স্যাচুরেটেড এডিয়াবেটিক ল্যাপস রেট, এগুলো মনে রাখবে, ঠিক আছে। এটা নর্মাল বা এটাকে নর্মাল এডিয়াবেটিক ল্যাপস রেটও বলা হয়, কত 6.4 ডিগ্রি বা 5 ডিগ্রি, ডিএলআর এ 9.8 ডিগ্রি, এটাতে 4.8 অথবা 5 ডিগ্রি সেন্টিগ্রেড, ঠিক আছে, প্রত্যেকটা ডিগ্রি, এগুলো তোমরা সবাই জানো। এইবারে দেখো, এখন এই তিনটের উপর বেশ করে এডিয়াবেটিক, ড্রাই এডিয়াবেটিক এবং ওয়েট এডিয়াবেটিক ল্যাবসেটের উপর ভিত্তি করে আমাদের যে সমস্ত মেটেরোলজিস্টরা যারা আছেন, জলবায়ু বিশারদগণ, তারা কিন্তু এটার উপরেই কিন্তু ওয়েদারের কন্ডিশন ফোরকাস্ট করে থাকেন। তাহলে ফোরকাস্ট কোনটার উপর করে থাকেন, এই যে বলে বৃষ্টি হবে, আগামীকাল বৃষ্টি হবে, ঠিক আছে, তার মানে ওনারা পর্যবেক্ষণ করেন কি, ড্রাই এডিয়াবেটিক ল্যাবসেট এবং ওয়েট এডিয়াবেটিক ল্যাবসেট, এই দুটো জিনিসকে নর্মাল এডিয়াবেটিক ল্যাবসেটের সাথে মিলিয়ে দেখা হলেই তখন কিন্তু বুঝতে পারা যায় সেখানে বৃষ্টি হবে। আমাদেরকে জানতে হবে যে এই যে এই যে ছবিটা আঁকতে হবে, এটা কিভাবে কাজ করে নর্মাল এই এডিয়াবেটিক ল্যাবসেটের জায়গায় আমরা বলতে পারি নর্মাল এডিয়াবেটিক ল্যাবসেট, ঠিক আছে। এই নর্মাল এডিয়াবেটিক ল্যাবসেট মানে হচ্ছে গিয়ে তুমি কোন একটা জায়গাতে আছো, ঠিক আছে, এই জায়গাতে আছো, সাপোজ এই জায়গাটা আছে, এখান থেকে তুমি উপরের দিকে উঠতে থাকবে, উঠতে উঠতে থাকলে বায়ুর যে তাপমাত্রা, বায়ুর যে তাপমাত্রা, ছবিতে দেখলে তোমাদের এই জিনিসটা পরিষ্কার হবে কিভাবে এটা effect হচ্ছে, কিভাবে এটা কাজ করছে, ঠিক আছে। ছবিটা আঁকছি, একটু টাইম লাগতে পারে, তাহলে কিন্তু তোমাদের পরিষ্কার হয়ে যাবে। ধরো দেখা যাচ্ছে তো, হ্যাঁ, হুম, এইটা আছে 1 কিলোমিটার, এটা আমাদের সারফেস, ঠিক আছে, এখানে ঘর বাড়ি আছে আমাদের, এগুলো গাছ আছে, ঠিক আছে, সাপোজ এগুলো আছে। এটা হচ্ছে কি তোমার 2 কিলোমিটার, এটা সমান 3 কিলোমিটার, এরপরে আছে, এরপরে আর যাবো না। 3 কিলোমিটার হাইট ফ্রম দ্য সারফেস, এটা হচ্ছে কি আমাদের ভূপৃষ্ঠ, ঠিক আছে। মাঝখানে আমি একটা ডট ডট নিচ্ছি এই কারণে, অন্য এটা ব্যাপার আমি বলছি পরে কেন এটা এরকম নিলাম। হুম, এখন ধরো আমাদের সারফেসে একটা একটা পার্সেল অফ এয়ার আছে, সেটার উষ্ণতা হচ্ছে 30 ডিগ্রি সেন্টিগ্রেড। কি বলছি, সারফেসে একটি বায়ু আছে, সেই বায়ুটির উষ্ণতা 30 ডিগ্রি সেন্টিগ্রেড, ঠিক আছে। এখন এই দিকের যেটা আছে সেটা হচ্ছে নর্মাল এডিয়াবেটিক ল্যাপস রেট বা
এনভায়রনমেন্টাল ল্যাপস রেটও একে বলা হয়। হয়েছে? 30 ডিগ্রির যে বায়ুটি আছে দেখো, এই বায়ুটি, ঠিক আছে, যদি আমরা ধরে নিই, আমরা অ্যাকচুয়ালি এক কথায় মনে রাখবে যে এই যে এন, একটা কথা বলি, এন নর্মাল এডিয়াবেটিক ল্যাপস রেট, এগুলো কত? 6.4 ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক আছে, 6.4 ডিগ্রি সেন্টিগ্রেড, এগুলি গড়। ঠিক আছে, এগুলি গড় মান, পরিবর্তন কিন্তু হতে পারে। স্যাচুরেট ওয়েট এডিয়াবেটিক, সরি, DALR, এটি হচ্ছে কত? 9.8, কিন্তু এটি গড়। ঠিক আছে, আমরা যেমন পৃথিবীর অভিকর্ষজ ত্বরণের মান কত ধরি? 9.8 মিটার পার সেকেন্ড, যেমন গড়, সেরকম এগুলি গড়, এগুলি বেশি কম হতে পারে। এই বেশি কমের উপরে ভিত্তি করেই কিন্তু তোমার স্টেবিলিটি এবং ইনস্টেবিলিটি ক্যালকুলেশন করা হয়। এগুলি গড়, তার মানে আমরা ধরে নিই যে এই হারেই কমবে। আরে বাবু না, পার্সেল অফ এয়ারটা উপর সেটা ডিপেন্ড করবে। ঠিক আছে, সেই অঞ্চলটার উপর ডিপেন্ড করবে। যদি মনে করো হঠাৎ কোনো ক্রান্তীয় অঞ্চলের মরুভূমি হয়, সেখানে তো এক ধরনের এনভায়রনমেন্টাল ল্যাপসেট হবে, এবং সেখানে DALR মানে ডায়াডিবেটিক ল্যাপসেট এক ধরনের হবে। ঠিক আছে, আচ্ছা, তারও আগে একটা কথা বলি, এই যে DALR 9.8 কি বলছি আমি? এগুলো গড় বলছি। এখন ডায়াডিবেটিক ল্যাপসেট আমরা কাকে বলে? আমরা ডেফিনেশনে পড়েছি যে শুষ্ক বায়ু যত রেটে উপরের দিকে ওঠে। এখন কোন বায়ুকে শুষ্ক বায়ু বলি? না, বায়ুটা যতক্ষণ না পর্যন্ত স্যাচুরেট হচ্ছে, ডেফিনেশনটা মনে রাখবে, বায়ু যতক্ষণ পর্যন্ত স্যাচুরেট না হচ্ছে ততক্ষণ পর্যন্ত বায়ুটা উপর দিকে উঠতে থাকবে। এই অবস্থায় বায়ুটার মধ্যে যে তাপমাত্রাটা হ্রাস হবে সেটা হচ্ছে কি DALR, ড্রাই এডিয়াবেটিক ল্যাপস রেট। কিছু না কিছু তো ময়েশ্চার থাকবে, যে কোনো গরম বায়ুতে কিছু না কিছু ময়েশ্চার থাকবে, এটা নিয়ম। ঠিক আছে, আমি কথা বলছি, আমার মধ্যে থেকে যে হাওয়া বেরোচ্ছে ওর মধ্যেও কিছু ময়েশ্চার আছে, সুতরাং ময়েশ্চার কিন্তু থাকবেই। সেই ময়েশ্চার যখন উপর দিকে উঠতে থাকবে, উপরে আস্তে আস্তে যেতে থাকবে, তারপর যতক্ষণ না ও কন্ডেনসেশন লেভেল অবধি পৌঁছাচ্ছে ততক্ষণ পর্যন্ত কি হবে? ও DALR রেটে যাবে। ঠিক আছে, কিন্তু এটি ফিক্স নয়, কিন্তু এটি বিভিন্ন জায়গার ক্ষেত্রে বিভিন্ন, কিন্তু আমরা গড় কত ধরেছি? 9.8, বা এটাকে 10 ধরতে পারি, এটাকে ধরে ক্যালকুলেশন আমরা করি। হয়েছে? সেরকম কি হচ্ছে? স্যাচুরেটেড এডিয়াবেটিক ল্যাপস রেট, বা এটাকে বলা হয় ওয়েট এডিয়াবেটিক ল্যাপস রেট। এখন ওয়েট এডিয়াবেটিক ল্যাপসেটের পরিমাণ কত জানি? 4.8 ডিগ্রি সেন্টিগ্রেড, বা 4 ডিগ্রি, বা কোথাও কোথাও 5 ডিগ্রি আছে। এটা কখন হয়? না হচ্ছে গিয়ে বায়ুটা যখন কন্ডেনসেশন লেভেলে পৌঁছে যায়, কন্ডেনসেশন লেভেলে যখন পৌঁছে গেল তখন সে লিন তাপ ত্যাগ করে, আমরা জানি। ঠিক আছে, ঘনীভবনের যে লিন তাপ ত্যাগ করে, সেই লিন তাপটা কিন্তু জানতো শক্তি। সেই লিন তাপটা কি আশেপাশে, ধরো এখানে উঠে গেল হচ্ছে কি জলীয় বাষ্পগুলো, এখানে উঠে গেল, এখানে কন্ডেনসেশন হয়ে গেল, মেঘ ফরমেশন হয়ে গেল। এখন কি হবে? এখন হচ্ছে কি এখানে যে লেটেন্ট হিট, এই হিটটা যাবে কোথায়? এই হিটটা কি করবে? এই যে বায়ুটা থাকবে সারাউন্ডিং, এই বায়ুটাকে আস্তে আস্তে, মেঘটাকে ঠেলবে না, মেঘটাকে তো উপরের দিকে বাড়াবেই, তার জন্য থান্ডারস্টর্মের সৃষ্টি হয়, কিউমুলোনিম্বাস মেঘের সৃষ্টি হয়। এই কারণটার জন্য স্যাচুরেটেড এডিয়াবেটিক ল্যাপসেটটা যখন বেশি থাকে। ঠিক আছে, এর ফলে কি হবে? এখানে তাপমাত্রা লিন তাপ ত্যাগ করবে, এই তাপটা কি করবে? এখানে যে বায়ুটাকে উপর দিকে ঠেলতে থাকবে, মেঘটাকে ঠেলবে না, উপর দিকের বায়ুটাকে ঠেলবে। বায়ুটাকে ঠেলতে থাকলে কি হবে? যখন বায়ুতে প্রচুর পরিমাণে ময়েশ্চার থাকবে তখন কি প্রচুর ধরনের উঁচু মেঘের সৃষ্টি করবে। কিন্তু জানবে ময়েশ্চার না ছাড়া কিন্তু কোনো কিছু সম্ভব নয়, শীতাবস্থাও সম্ভব নয়, অশীতাবস্থাও সম্ভব নয়। ঠিক আছে, তখন যখন কন্ডেনসেশন লেভেল বা ঘনীভবন তলে পৌঁছে গেল, তার মানে মেঘ সৃষ্টি হলো। মেঘ সৃষ্টি হওয়ার পর বায়ুটা যখন উপর দিকে উঠবে, যে রেটে উঠবে, একটা গড়, এটা গড়, এটা কত? 4.8 অথবা 5। এবার এটা ভেরি করতে পারবে। ভেরি কখন করবে? যখন প্রচুর পরিমাণে ময়েশ্চার থাকবে, তখন কি, তখন এই রেটটা এখানটাকে আরো বেশি গরম করে দেবে। ঠিক আছে, এনভায়রনমেন্টাল ল্যাপসেটের থেকে বেশি গরম করে দেবে। এই কনসেপ্টগুলো মাথায় রাখো, যে 6.4 হারেই সবসময় কমবে এমনটা নয়। ধরো কথার কথা বলছি, এখানে এত পরিমাণ ময়েশ্চার হলো, এত এখানে ঘনীভবন হয়ে গেল, এখন এখানে স্যাচুরেটেড এডিয়াবেটিক ল্যাপসেট হয়েছে 10, এখন এনভায়রনমেন্টাল ল্যাপসেট হওয়ার কথা 6.4 গড়, তাহলে কি বেশি আছে? স্যাচুরেটেড এডিয়াবেটিক ল্যাপসেট বেশি আছে, তখন কি করবে? একে বায়ুটাকে উপর দিকে ঠেলবে। যেই উপর দিকে ঠেলবে সেই কি হবে? থান্ডারস্টর্ম সৃষ্টি হবে, একটা বড় ধরনের কিউমুলো নিম্বাস মেঘ সৃষ্টি করবে। কারণ কি, বায়ুটাকে উপর দিকে ঠেলবে, বায়ুর সাথে কি যাবে? বায়ুর সাথে জলীয় বাষ্প যাবে। ঠিক আছে, বায়ুর সাথে জলীয় বাষ্প যাবে এবং কনডেন্স হবে, এবং কনডেন্স হয়ে বৃষ্টিপাত ঘটাবে। ঠিক আছে, তাহলে এটা বুঝতে পারলে যে স্যাচুরেটেড এডিয়াবেটিক ল্যাপসেট গুলো কি, ড্রাই এডিয়াবেটিক ল্যাপসেট কি, যতক্ষণ না পর্যন্ত বায়ুটা তোমার স্যাচুরেট হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু উপর দিকে যেতে থাকবে। আর একটা হচ্ছে নর্মাল এডিয়াবেটিক ল্যাপসেট। ঠিক আছে, তাহলে দেখো এই ছবিটার থেকে পরিষ্কার হয়ে যাবে, যে ধারণাটা আমি বললাম সেই ধারণাটা পরিষ্কার হবে। ঠিক আছে, পার্সেল অফ এয়ার আছে, ঠিক আছে, 30 ডিগ্রির একটা 30 ডিগ্রি। এখন আমি যদি নর্মাল ল্যাপসেট হিসেবে দেখি, এদিকটা নর্মাল, এদিকটা হচ্ছে বাকি দুটো করব। ঠিক আছে, এখন নর্মালের দিক দিয়ে যদি দেখি, 1 কিলোমিটার এর টেম্পারেচার কত হ্রাস পাবে? 30 যে সেলটা আছে
ঠিক আছে, 30% কত হওয়ার কথা না 23.5। তার মানে হচ্ছে কি যদি আস্তে আস্তে উপরের দিকে উঠি তাহলে আমার এখানে যদি 30 ডিগ্রি টেম্পারেচার হয়, এইভাবে মনে রাখো, যদি এখানে টেম্পারেচার 30 ডিগ্রি হয়, যদি আমি উপরের দিকে উঠি তাহলে 1 কিলোমিটার উঠলে আমার এখানে টেম্পারেচার হবে 23.5 ডিগ্রি। তার মানে উপরের লেয়ারটির টেম্পারেচার হবে 23-23.5 ডিগ্রি। এইভাবে ভাবে ব্যাটা, পার্সেল অফ এয়ার বাদ দাও, বইয়ের কথা বাদ দাও, তুমি ভাবো আমার সারফেসের মোবাইলে আমার দেখাচ্ছে 30 ডিগ্রি সেন্টিগ্রেড গ্রীষ্মকালে। আমি যদি এইরকম অবস্থায় উপরের দিকে উঠি নর্মাল যেটা, তাহলে আমার হওয়া দরকার কত, এই হওয়া দরকার কিন্তু 23.5 ডিগ্রি। আবার আমি 1 কিলোমিটার উপরে উঠি, তাহলে আবার আমি বিয়োগ দেবো, আর কি কত বিয়োগ দেবো 6.5। যাই হোক 6.5 বাদ দিলে কত হবে, 6.5 বাদ দিলে হবে 5-6, তার মানে হচ্ছে 17, তার মানে হচ্ছে 17 ডিগ্রি সেন্টিগ্রেড। তার মানে আমি যদি 2 কিলোমিটার সারফেস থেকে যদি আমি 2 কিলোমিটার উপরে উঠি, সারফেস থেকে আমি যদি 2 কিলোমিটার উপরে উঠি তাহলে টেম্পারেচার কত হওয়ার কথা, এখানের লেয়ারগুলির টেম্পারেচার হওয়ার কথা 17 ডিগ্রি সেন্টিগ্রেড। যদি আমি আরো উপরে উঠি, আরো 1 কিলোমিটার উপরে, কারণ আমরা জানি প্রতি কিলোমিটারে কত এনভায়রনমেন্টাল ল্যাপস রেট 6.5 ডিগ্রি সেন্টিগ্রেড হারে পার কিমি কমতে থাকে, পেয়েছে। যদি আমি আরো উঠে গেলাম 3 কিলোমিটার উপরে উঠে গেলাম, তখন আমরা কি পাবো, তখন এটা আবার 6.5 রেটে কমবে। ঠিক আছে, 6.5 রেটে যদি কমে তাহলে অত কত হবে, এটা হবে গিয়ে 17 থেকে যদি 6.5 যায় তাহলে কত হবে, তাহলে হবে ধর 10.5, তাই তো 10.5। তাহলে উপরের টেম্পারেচার এই লেয়ারের হওয়ার কথা 10.5 হওয়ার কথা, কিন্তু আমি বলছি কিন্তু নর্মালি এটা হয় কি, নর্মালি এটা হয় না, এটা আমাদের গড়। এই পর্যন্ত মনে রাখো। আর আরো যদি উপরে যাই, আরো যদি ধরো এখানে চলে গেলাম 4 কিলোমিটার উপরে, তাহলে এখানের উপরে টেম্পারেচার কি হবে, আরো 6.5 কমবে। 6.5 কমলে কত হবে, এখানে হচ্ছে কি তোমার 6.5 করলে কত, 4 ডিগ্রি হবে, 4 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে 4 কিলোমিটার উপরে যদি সারফেসের 30 ডিগ্রি থাকে, নর্মাল ল্যাবসেট বলছে আমার উপরের 4 কিলোমিটার উপরে হওয়ার কথা 4 ডিগ্রি 4. দেখো কিন্তু এরকমটা তো ফলো হয় না আমাদের এখানে। এখন এখানে কি হচ্ছে, এই আমি দেখালাম যে নর্মাল ল্যাবসেটে কি হবে। এখন এই যে ছবিটা বাঁ দিকে যেটা দেখছো, এই দিকটাতে আমি দেখাবো স্যাচুরেটেড এডিয়াবেটিক্স ল্যাবস রেট, আর তার আগে দেখাবো DALR, ড্রাই এডিয়াবেটিক ল্যাবস রেট। ঠিক আছে, এখন আমি দেখাবো যদি ড্রাই এডিয়াবেটিক ল্যাবস রেট হারে, মানে গড় কত 10 ডিগ্রি সেন্টিগ্রেড হারে যদি আমার টেম্পারেচার কম হতে থাকে, তাহলে প্রতি কিমিতে টেম্পারেচারটা কত কম হবে। ঠিক আছে, তাহলে তুমি এখানে আছো 30 ডিগ্রি টেম্পারেচার, এদিকেও 30 ডিগ্রি টেম্পারেচার সারফেস, তাহলে কি এখানের বায়ুটা সূর্যের তাপ পাবে, 30 ডিগ্রি তো হয়েছে, সেই বায়ুটা কি যখনই উপরের দিকে উঠতে থাকবে, যখনই উপরের দিকে উঠতে থাকবে, তার মানে কি তার মধ্যে কি চলছে, ড্রাই এডিয়াবেটিক ল্যাবস রেট প্রসেস, নট ELR, নট এনভায়রনমেন্টাল ল্যাবস রেট। ঠিক আছে, আমি কি বলি, এটা গড়, এটা গড়। ঠিক আছে, তার মানে হচ্ছে গিয়ে DALR হারে যখন আমি টেম্পারেচারটা উপরের দিকে উঠবে, তখন 1 কিলোমিটারে কতটা কমবে, এখানে কত ছিল 30 ডিগ্রি সেন্টিগ্রেড, এখানে কমে কত হবে না, বিয়োগ করো 30 থেকে 10 বা 9.8, আমি ফ্র্যাকশন ধরছি না 10, তাহলে কত হবে 1 কিলোমিটারে 20 ডিগ্রি, 20 ডিগ্রি সেন্টিগ্রেড। মানে উপরের টেম্পারেচার, এই যে বায়ুটা উঠছে উপরে উঠছে, টেম্পারেচার কত হবে 1 কিলোমিটারে 20 ডিগ্রি সেন্টিগ্রেড। এই বায়ুটা কতক্ষণ উঠবে না, যতক্ষণ না পর্যন্ত কনডেন্স হয়। ঠিক আছে, ধরো এখানে উঠলো 2 কিলোমিটার উঠলো উপর থেকে, 2 কিলোমিটারে উঠলো, তখন এর টেম্পারেচার কত হবে, এখানে এসে এর টেম্পারেচার হবে 10 ডিগ্রি সেন্টিগ্রেড, কারণ আমরা জানি এখানে কত আছে 20, যেই উপরে উঠলো 10 ডিগ্রি হয়ে গেল। কেন হলো, আমরা জানি ডায়াবেটিক ল্যাবসেট কত, আমি সেই হিসেবে দেখছি। ঠিক আছে, কারণ এই মান আবারও বলছি, বারবার বলছি, এই মান কিন্তু ফিক্স নয়, এটা গড়। এই রেটটাই তো, এই রেটটা বাড়া কমা কমে, এই রেট, এই যে রেট গুলো এগুলো বাড়া কমা কমে বলেই তো ইনস্টেবিলিটি আনস্টেবিলিটি দেখা যায়। পরে আসছি ব্যাপারটা, তাহলে বুঝতে পারবে, আরো আরো ক্লিয়ার হবে। তাহলে 10 ডিগ্রি আমি উপরে উঠে গেলাম, এখানে ঠিক আছে 10 ডিগ্রি উঠলাম। এখন এখানে এসে কি হলো, এখানে এসে মেঘ সৃষ্টি হলো। ঠিক আছে, মেঘ সৃষ্টি হলো, এখানে এসে এইভাবে মেঘ সৃষ্টি হয়ে গেল। তার মানে যে জায়গাতে এসে মেঘ সৃষ্টি করছে সেটা কি, সেটাকে আমরা বলি ঘনীভবনের তল, তাই তো কনডেনসেশন লেভেল আমরা বলি।
তাহলে এখানে যেই কনডেনসেশন হলো আমরা কি জানি, যখনই কনডেনসেশন হয় তখনই কি হয়, তখনই সেখানের বায়ুটা কি করে, লিন তাপ ত্যাগ করে, তাই তো। এখন এখানের বায়ুটা যদি লিন তাপ ত্যাগ করলো, বায়ুটা কি উপরের দিকে উঠছিল, তাহলে আমরা বলতে পারি এই পর্যন্ত বায়ুটার কি ছিল, এই পর্যন্তর বায়ুটা ছিল ড্রাই এডিয়াবেটিক ল্যাপস রেট। কমপ্লিট, বুঝতে পেরেছো? ঠিক আছে। এখন যেই এখানে কনডেন্স বায়ুগুলো হলো, মানে মেঘে পরিণত হলো, সেই কি হবে, এখানে লিন তাপ ত্যাগ করবে। এখন যেই লিন তাপ ত্যাগ করলো, লিন তাপ ত্যাগ করা মানে তো সেই টেম্পারেচার তো বাড়ালো, এখানের টেম্পারেচার যেই বাড়ালো, এখানের বায়ুটা কি করবে, এখানের বায়ুটা উষ্ণ হবে। এখন এই বায়ুটা কি হবে, এই বায়ুটা এর মধ্যে থাকা বায়ুগুলোকে নিয়ে এর ভেতর দিয়ে উপরের দিকে উঠতে থাকবে, উপরের দিকে উঠতে থাকবে। এই প্রসেসটাকে বলা হচ্ছে গিয়ে স্যাচুরেটেড এডিয়াবেটিক ল্যাপস রেট। তাহলে স্যাচুরেটেড এডিয়াবেটিক ল্যাপস রেট কোথা থেকে শুরু হচ্ছে? স্যাচুরেটেড এডিয়াবেটিক ল্যাপস রেট শুরু হচ্ছে যখন ঘনীভবনের লিন তাপ ত্যাগ করছে, মাঝখানে থাকা হচ্ছে কি এই যে তোমার বায়ুর মধ্যে তাপমাত্রা বৃদ্ধি করছে এবং এই বায়ুটাকে উপরে ঠেলে দিচ্ছে। ঠিক আছে, ঠেলে দিচ্ছে মানে তার সাথেও নিজে যাচ্ছে, টেম্পারেচার হ্রাস পাচ্ছে। তার ফলে কি হবে, তার ফলে এই যে মেঘটা, এই মেঘটা আরো বেশি উপরের দিকে উঠতে থাকবে। ঠিক আছে, এটা কেন হচ্ছে? এটা কারণ হচ্ছে স্যাচুরেটেড এডিয়াবেটিক ল্যাপস রেটের জন্য হচ্ছে। তাহলে এবারে স্যাচুরেটেড এডিয়াবেটিক্স আমরা যদি ধরে নিই, এখানে ছিল 10 ডিগ্রি হারে কম ছিল। তাহলে স্যাচুরেটেড এডিয়াবেটিক্স ল্যাপস রেটের আমরা পরিমাণ কত জানি, 5 ডিগ্রি আমরা যদি গড় ধরি, তাহলে 3 কিলোমিটার উচ্চতায় কত ডিগ্রি হওয়ার কথা, এখানে কত ছিল টেম্পারেচার 10, স্যাচুরেটেডে কত হবে, কত হওয়ার কথা, এখানে 5 ডিগ্রি সেন্টিগ্রেড হবে, 5 ডিগ্রি সেন্টিগ্রেড হবে। ঠিক আছে, আবার যদি উপরে ওঠো, তাহলে কি এই 5 ডিগ্রি মাইনাস 5 ডিগ্রি উপরে চলে আসবে, তখন 0 ডিগ্রি সেন্টিগ্রেড হবে। তার মানে এই যে এখান থেকে আমার শুরু হয়ে যাচ্ছে স্যাচুরেটেড এডিয়াবেটিক ল্যাপস রেটের পর্যায় বা ওয়েট এডিয়াবেটিক ল্যাপস রেট। ঠিক আছে, এটা চলে গেল ওয়েট এডিয়াবেটিক ল্যাপস রেট। ঠিক আছে, তার মানে আর কিছুই না, তার মানে হচ্ছে গিয়ে তোমার এই যখনই ঘনীভবন হলো তখন থেকে ওয়েট এডিয়াবেটিক ল্যাপস রেট শুরু হলো। এখানে যে জিনিসটি বারবার মাথায় রাখতে বলছি যে এগুলি কিন্তু ফিক্সড নয়, তোমরা ভুলগুলো কোথায় করে জানো, এইগুলো ফিক্স ধরে নাও যে 5 ডিগ্রি হারেই কমবে, 10 ডিগ্রি হারেই কমবে, 6.5 ডিগ্রি হারেই কমবে। ব্যাপারটা সেরকম নয় কিন্তু। ঠিক আছে, ব্যাপারটা এখানে এনএলআর দেখানো হয়েছে, নর্মাল এডিয়াবেটিক ল্যাপস রেট বা এনভায়রনমেন্টাল ল্যাপস রেট, সেটা হচ্ছে গড়। ঠিক আছে, তাহলে দেখো পার্থক্যটা আমরা এখানে করতে পারছি, হওয়ার কথা 23.5 নর্মাল ল্যাপস রেটে, কিন্তু এখানে আছে 20। ঠিক আছে, তার মানে এখানের বায়ুটা কি আছে, এখানের আশেপাশের বায়ুটা উষ্ণ আছে, এখানে শীতল আছে, এখান থেকে তোমার সব বেরিয়ে যাবে। এখানে উষ্ণ আছে মানে আসে উপরের বায়ু কি আছে, উষ্ণ আছে, এখানে শীতল আছে। যদি ড্রাই অ্যাডিয়াবেটিক রেটে যায়, তাহলে কি হবে, যদি এটা শীতল থাকে এ কি আর উপর দিকে যেতে পারবে? পারবে না, তখন কি নিচের দিকে আস্তে আস্তে ফল করবে, তখন স্টেবল সৃষ্টি হবে। এইবারে দেখো আমরা ওই ইয়েগুলো আসবো যে স্টেবিলিটি গুলো কি করে হচ্ছে, শর্ত সাপেক্ষ অস্থিত অবস্থা এগুলো কি করে হচ্ছে। দেখো হয়েছে, এই পর্যন্ত বুঝতে পেরেছো? আশা করি বুঝতে পেরেছো। 11, আচ্ছা দেখছি কতটা কি করে। আমি বইয়ের মতো করে বলবো না, জাস্ট এক্সাম্পল গুলো নিয়ে বলবো, তাহলে বুঝতে পারবে ব্যাপারটা। ঠিক আছে, ওখান থেকে তোমরা ক্যালকুলেশন করে বের করে নেবে কোনটা লেস দেন হচ্ছে কোনটা গ্রেটার দেন হচ্ছে। শুধুমাত্র আমি একটা করে স্টেটমেন্ট নেব এবং সেই স্টেটমেন্ট গুলোকে দেখবো। তার প্রথমেই আমরা দেখবো স্টেবিলিটি, স্থিতাবস্থা। স্থিতাবস্থা হয়েছে, কি লিখছি, when আমি বাংলাতে বলে দেবো, ড্রাই এডিয়াবেটিক ল্যাপস রেট of ascending dry air, সবসময় তো ড্রাই হবে, ড্রাই এয়ার মানে ড্রাই নয়, ড্রাই এয়ারে কিছু না কিছু ময়েশ্চার অবশ্যই থাকবে। ড্রাই এয়ার ইজ, সবসময় মনে রাখবে ময়েশ্চার যত বেশি থাকবে তত বেশি ইনস্টেবল হবে, কিন্তু হায়ার দেন নর্মাল ল্যাপস রেট বা নর্মাল এডিয়াবেটিক ল্যাপস রেট বা নর্মাল ল্যাপস রেট। হুম,
আচ্ছা তুমি দেখতে পাচ্ছ, সুমন তো দেখতে পাচ্ছি না, বলছি বাকিটা দেখতে পাচ্ছ? সুমন দেখতে পাচ্ছ? দেখো হবে, ওটা তোমার নেটওয়ার্ক, আমার তো এখানে ঠিকই আছে। অল ক্লিয়ার, ঠিক আছে। তাহলে কি বলছি, স্টেবিলিটি স্থিতাবস্থা দেখো, when dry adiabatic lapse rate of ascending dry air is higher than normal lapse rate, তার মানে এখানে বলেছে যে ড্রাই এডিয়াবেটিক যে ল্যাপস রেটটি আছে সেই ড্রাই এডিয়াবেটিক ল্যাপস রেটটি কার, একটি অ্যাসেন্ডিং বায়ুর নর্মাল এডিয়াবেটিক ল্যাপস রেটের থেকে বেশি। ঠিক আছে, নর্মাল এডিয়াবেটিক ল্যাপস রেটের থেকে তার মানে আমরা যদি ধরি যে নর্মাল এডিয়াবেটিক ল্যাপস রেট কোনো অসুবিধা নেই। ইএলআর যদি আমরা ধরি, কত, এখানে নর্মাল যে বলা আছে 6.5 আমরা যদি ধরে করি, আর হচ্ছে ড্রাই এডিয়াবেটিক ল্যাপস রেট বলেছে বেশি, তার মানে 10 ডিগ্রি আমরা ধরে নিই। ঠিক আছে, 10 ডিগ্রি আমরা ধরে নিলাম। ঠিক আছে, 10 ডিগ্রি আমরা ধরে নিলাম, কারণ স্টেটমেন্টে বলা আছে স্টেবিলিটি থাকতে গেলে কি হবে, ড্রাই এডিয়াবেটিক ল্যাপস রেটকে কিন্তু বেশি থাকতে হবে। ঠিক আছে, ড্রাই এডিয়াবেটিক ল্যাপস রেটকে বেশি থাকতে হবে। তাহলে ধরো এই আমার ভূপৃষ্ঠ, ঠিক আছে, এই আমার ভূপৃষ্ঠ, এখানে 40 ডিগ্রি সেন্টিগ্রেডের একটি বায়ু, সেই আগের কনসেপ্ট 1 কিলোমিটার উচ্চতা। তাহলে আমি যদি নর্মাল দেখি, নর্মাল যদি লেফট সাইডে দেখি, আমি যদি ক্যালকুলেশন করি যে 40 ডিগ্রি সারফেসের টেম্পারেচার পার্সেল অফ এয়ারের যদি 1 কিলোমিটার, 40 ডিগ্রি মাইনাস 6.5 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে কত হবে, 33.5 ডিগ্রি সেন্টিগ্রেড। তার মানে উপরের যে 22 টেম্পারেচার থাকার কথা কত, এখানে থাকার কথা 33.5 ডিগ্রি সেন্টিগ্রেড হয়েছে থাকার কথা। এইবারে কি হয়েছে, এইবারে হচ্ছে গিয়ে কি বলেছে, ড্রাই এডিয়াবেটিক ল্যাপস রেট মানে হচ্ছে কি বায়ু এইবার উপর দিকে উঠবে। সবসময় মনে রাখবে ড্রাই এডিয়াবেটিক ল্যাপস রেটে বায়ুটা উপরের দিকে উঠতে থাকে। তাহলে বায়ুটা যেই উপর উঠবে, ড্রাই এডিয়াবেটিক ল্যাপস রেট কি বলা আছে, যে নর্মাল এডিয়াবেটিক ল্যাপস রেটের থেকে বেশি। ঠিক আছে, তাহলে কত এখানে বেশি আমরা ধরা আছে, 10 ডিগ্রি বেশি আমরা ধরেই নিয়েছি। তাহলে 10 ডিগ্রি যদি বেশি হয়, 1 কিমি উচ্চতায় যে কত টেম্পারেচার হবে, তাহলে 40 ডিগ্রির বায়ুটা যদি উপরের দিকে উঠে 1 কিলোমিটার উচ্চতায় ড্রাই এডিয়াবেটিক ল্যাপস রেট হারে, তাহলে কি হবে, তাহলে তোমার হচ্ছে গিয়ে 1 কিলোমিটার উচ্চতায় উষ্ণতা হবে 30 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে দেখো এইখানেই প্রতিক্রিয়া। তাহলে ওপরে কি আছে, ওপরে টেম্পারেচার কত থাকার কথা, ঠিক আছে, নর্মাল এডিয়াবেটিক ল্যাপস রেট 33.5, মানে আশেপাশে বায়ুর টেম্পারেচার কত আছে, 33.5। যে বায়ুটা উঠছে, যে বায়ুটা উঠছে, ঠিক আছে, যে বায়ুটা উঠছে তার তাপমাত্রা কত হচ্ছে 30 ডিগ্রি, মানে 1 কিলোমিটারে এসে কত ডিগ্রি হলো, 30 ডিগ্রি। তাহলে তোমরা বলো আশেপাশের বায়ু আছে 33.5 ডিগ্রি, এবং যে বায়ুটা উঠছে তার টেম্পারেচার আছে 30 ডিগ্রি। তাহলে এই যে বায়ুটা উঠছে সেই বায়ুটা কি আর উপরের দিকে যাবে, যাবে কি, সে যাবে না, সে দেখবে উপরে কি কি লাভ, আমি তো এখানে তোমার হচ্ছে কি গরম আছে, উপরটা গরম আছে, তখন কি করবে, ও নিচের দিকে আবার ফল করবে, নিচের দিকে আস্তে আস্তে নেমে আসবে বায়ুটা। তার মানে বায়ু উপরের দিকে যদি না যেতে পারে তাহলে ঝড় বৃষ্টি হবে কি, ঝড় বৃষ্টি হবে না। তাহলে কি হবে? নিচের দিকে নেমে আসবে, নিচের দিকে নেমে আসা মানে কি, ভালো কন্ডিশন, ভালো ওয়েদার থাকবে। তাহলে এটাকে তোমরা বলতে পারো যে অ্যাবসলিউট স্টেবিলিটিও কিন্তু এটাকে বলতে পারো, অ্যাবসলিউট স্টেবিলিটি। ঠিক আছে, এটা গেল স্টেবিলিটি। ইনস্টেবিলিটি কখন হবে, আগে ইনস্টেবিলিটিটা দেখো, এটা স্থির অবস্থা। ইনস্টেবিলিটি কখন হবে, যখন বায়ু একবারে গিয়ে তোমার সোজা উপরে উঠবে, মেঘ সৃষ্টি করবে, তখন হচ্ছে কি তোমার ইনস্টেবিলিটি হবে। তার মানে এটার যদি আমরা উল্টো করে দিই তাহলেই তো ইনস্টেবিলিটি হয়ে যাবে। এখানে ড্রাই এডিয়াবেট ছিল কম, বেশি ছিল, এবং নর্মাল এডিয়াবেটিক ছিল তোমার হচ্ছে গিয়ে কম ছিল। এটাকে উল্টে দাও, রিভার্স করে দাও। আমি কি বলেছি, যেগুলো এই যে 6.5, 10, এগুলো হচ্ছে গড়। এইটার নর্মাল এডিয়াবেটিক্স ল্যাপস রেট কত হবে সেটার উপর ডিপেন্ড করে, সেই অঞ্চলটার উপর নর্মাল এডিয়াবেটিক্স ল্যাপস রেট তোমার হচ্ছে গিয়ে মেরু অঞ্চলে কি একই রকম হবে, হবে না। মরু অঞ্চলে হবে, হবে না। আবার ক্রান্তীয় অঞ্চলে আলাদা, নিরক্ষীয় অঞ্চল আলাদা, প্রত্যেকটি জায়গাতে কিন্তু এই রেট কিন্তু আলাদা। তাহলে ইনস্টেবিলিটিতে কি হবে দেখো,
ইনস্টেবিলিটিতে কি হবে, অস্থিতাবস্থাতে কি হবে, আমি এক্সাম্পল এখানে আগে লিখে দিই এক লাইন। এটার এই উল্টোটা কি লিখবে, when normal lapse rate is greater than dry adiabatic lapse rate হয়েছে। এবারে কি হচ্ছে, এই আমার সারফেস, ঠিক আছে, আমার সারফেস, এখানে কি হচ্ছে, আবার আমি ধরে নিলাম যে এখানে টেম্পারেচার আছে 40°C, ঠিক আছে, এখানের বায়ুর টেম্পারেচার 40°C, এটা হচ্ছে 1 কিলোমিটার উপরে, ঠিক আছে। তাহলে আমরা এখানে ধরছি যে নর্মাল, ধরে নিচ্ছি যে নর্মাল ল্যাপস রেট 11°C, কারণ কি বলেছে যে বেশি, তার থেকে বেশি, ড্রাই অ্যাডিয়াবেটিক থেকে বেশি। ড্রাই অ্যাডিয়াবেটিক ল্যাপস রেটের পরিমাণ কত, মানে যে বায়ুটি উঠছে তার পরিমাণ কত, 10°। হয়েছে। তার মানে যদি এখানে সহজ ক্যালকুলেশন করি তাহলে কি দেখতে পাবো, সহজ ক্যালকুলেশন করলে যদি নর্মাল অ্যাডিয়াবেটিক ল্যাপস রেট এখানে বলা আছে 1 গ্রেড, ড্রাই অ্যাডিয়াবেটিক ল্যাপস রেট 10°C, তাহলে তো আমরা ক্যালকুলেশন করতেই পারবো ইজিলি। টেম্পারেচার কত আছে এখানে, 40° আছে, 1 কিলোমিটারে নর্মালে কত গিয়ে কত হবে, তাহলে 40 করো, 40°C মাইনাস 10°C, যেটা উঠছে আর কি ড্রাই অ্যাডিয়াবেটিক ল্যাপস রেট, তাহলে কত হবে, তাহলে 30° হবে। হয়েছে ড্রাই অ্যাডিয়াবেটিকে। আর নর্মালে কত হবে, নর্মাল আছে 11, তাহলে নর্মালে করো, তাহলে 40 মাইনাস 11 করলে কত হয়, 29°C, ঠিক আছে। তাহলে তার মানে হচ্ছে কি এখানে আশেপাশের বায়ুটার টেম্পারেচার কত আছে, এখানে আশেপাশের বায়ুর টেম্পারেচার আছে 29°C, ঠিক আছে, 29°C, তার টেম্পারেচার 30°C, তাহলে বায়ুটা আবার কি হবে, বায়ুটা আবার উপরের দিকে উঠতে থাকবে, যত উপরের দিকে উঠবে তত কি হবে, যত উপরের দিকে উঠবে তত কিন্তু অস্থিতাবস্থাটা কিন্তু বাড়তে থাকবে। তার মানে কি, তার মানে মেঘ গঠন করবে, ঠিক আছে, বৃষ্টিপাত ঘটাবে, এটা গেল ইনস্টেবিলিটি। ঠিক আছে, এখন আরো দুটো আছে, একটা হচ্ছে মেকানিক্যাল ইনস্টেবিলিটি, আর একটা হচ্ছে কন্ডিশনাল ইনস্টেবিলিটি, দুটো হলেই কিন্তু শেষ হবে, ঠিক আছে। আচ্ছা, আওয়াজ শুনতে পাচ্ছ তো? সুমন মুখার্জি, সুমন সরকার, বাকিরা তো চলে গেছে, তপতি, আওয়াজ আসছে তো? তোমার আওয়াজ আর শুনতে পাচ্ছ, আওয়াজ শুনতে পাচ্ছ? পেজটা দেখাবো একবার, আচ্ছা পেজটা দেখাচ্ছি না, এই যে পেজটা নাও, পেজটা দেখাচ্ছি। হয়েছে, মানে পরেরটাতে যাবো, আর দুটো কনসেপ্ট আছে তাহলেই হয়ে যাবে। হয়েছে, পরেরটাতে যাও, বারবার দেখবে রেকর্ডিং থাকবে, বুঝতে পেরে যাবে, রেকর্ডিং থাকবে। ওকে, ঠিক আছে। হুম, মেকানিক্যাল বা যান্ত্রিক, মেকানিক্যাল বা যান্ত্রিক বলা হয় এটাকে, যান্ত্রিক অবস্থা। এখানে এটা দেখা যায়, এটা মনে রাখবে, শুধুমাত্র এটা যেখানে সব থেকে বেশি কোনো কারণে হঠাৎ করে যদি নর্মাল অ্যাডিয়াবেটিক ল্যাপস রেট প্রচুর সবগুলোর থেকে হচ্ছে কি গ্রেটার বেশি হয়ে যায়, মানে অ্যাবনর্মাল হয়ে যায়। মনে রাখবে যান্ত্রিক অস্থিতাবস্থাতে কি হয়, এখানে তোমার হচ্ছে গিয়ে যদি নর্মাল ল্যাপস রেট অস্বাভাবিক হয়ে যায়, কি হয়ে যায়, অস্বাভাবিক। অস্বাভাবিক আমরা কখন বলি, যখন সেটা 15°C বেশি হয়ে যায়, 15 থেকে প্রায় 30 বা 35° পর্যন্ত চলে যায়, তখন সেটা হচ্ছে অস্বাভাবিক কন্ডিশন। এই অস্বাভাবিকে কি হয়, এই অস্বাভাবিক অবস্থা যদি হয়, এই ধরো প্রচুর তোমার হচ্ছে গিয়ে আহ এই আমার সারফেস আছে, এখান থেকে বায়ু ধরো উপরের দিকে উঠছে,
ঠিক আছে, বায়ু উপরের দিকে উঠছে, আমি আর টেম্পারেচার এখানে লিখছি না, প্রায় ধরো 15 থেকে 20 ডিগ্রি টেম্পারেচার করে নর্মাল যে লেফট সাইড সেখানে প্রচুর উপর দিকে উঠছে। উপরে ওঠার ফলে কি হবে, ডায়াডিবেটিক লেফট সাইড হারে উঠছে, কিন্তু এনএলআরটা হচ্ছে গিয়ে অস্বাভাবিক। ধরো এখানে সাপোজ কথার কথা বলছি যে এখানে এনএলআর থাকার কথা হচ্ছে কি তোমার এনএলআর থাকার কথা হচ্ছে কি তোমার 6.4, সেটা হচ্ছে গেছে কত, মানে টেম্পারেচার হ্রাসের হার কত হয়ে গেছে, 15 ডিগ্রি সেন্টিগ্রেড পার কিমিতে হয়ে গেছে। তার মানে দেখো নর্মাল ল্যাব সেটটা 15 ডিগ্রি সেন্টিগ্রেড মানে এক্সট্রিম পর্যায়ে চলে গেছে, তার মানে টেম্পারেচারটা খুব দ্রুত ফল করছে। তার মানে কি হবে, তার মানে ধরো সাপোজ এই অঞ্চলে হঠাৎ কোনো কারণে গরম হয়েছে, এখানে টেম্পারেচার ধরো আমি যদি 40-এই ধরি, বা 1 কিলোমিটার যদি এখানে ধরি, ঠিক আছে, 1 কিলোমিটার যদি আমরা ধরি এখানে, তাহলে এখানে যদি 40 ডিগ্রি টেম্পারেচার থাকে, তাহলে উপরে 15 ডিগ্রি হয়ে গেছে, তার মানে এখানে কত হবে, 35। এখানে 35 নয়, এখানে হবে 25, আশেপাশে কত হবে 25। এই যে বায়ুটা আছে সেই বায়ুটা কি হবে, সেই বায়ুটা যখন ডিএএলআর হারে উঠবে তখন ওপরে 1 কিলোমিটারে কত যাবে, না আমরা জানি 10 ডিগ্রি করে, আমরা যদি ধরে নিই 10 ডিগ্রি, তাহলে কি হবে, এখানে হবে 30 ডিগ্রি। তাহলে আমার হওয়ার কথা 25 ডিগ্রি, 30 ডিগ্রি। এখন এই ডিফারেন্সটা যত বেশি হবে, তার মানে নর্মালের সাথে যদি ড্রাই অ্যাডিয়াবেটিক্স ল্যাপসেটের হারের পার্থক্য যদি অনেক বেশি হয়, তাহলে কি হবে, তাহলে এই আশেপাশের অঞ্চলের বায়ুটা অত্যন্ত শীতল হয়ে যাবে। ঠিক আছে, অত্যন্ত শীতল হয়ে গেলে কি হবে, এই কুইকলি র্যাপিডলি ফল করবে। ঠিক আছে, র্যাপিডলি ফল করবে। ঠিক আছে, র্যাপিডলি ফল করার ফলে একটা কন্ডিশনের সৃষ্টি হবে, সেই কন্ডিশনটাকে বলা হয় টর্নেডো। ঠিক, মানে এই যে বায়ুর যে অধঃপতন, টর্নেডো সৃষ্টির কিন্তু একটি অনুকূল অবস্থা, এরকম কিন্তু উত্তর আমেরিকায় এরকম কন্ডিশন দেখা যায়, যেখানে এনএলআর কিন্তু অস্বাভাবিক হারে পৌঁছে যায়। ঠিক আছে, তার মানে এখানে মনে রাখবে যে এখানে টর্নেডো সৃষ্টির, যদি বলে টর্নেডো সৃষ্টির অনুকূল অবস্থা কোনটি, না বলবে স্যার মেকানিক্যাল ইনস্টেবিলিটি, টর্নেডো সৃষ্টি হয়, হয়েছে, টর্নেডো সৃষ্টি হয়। এটা হচ্ছে মেকানিক্যাল ইনস্টেবিলিটি মেন ইম্পর্টেন্ট। এটি যদি এক্সেসিভলি হাই হয়ে যায়, প্রতি কিমিতে 15 ডিগ্রি সেন্টিগ্রেড হারে টেম্পারেচার কিন্তু কমতে থাকে বা 30 পর্যন্ত চলে যায়, তাহলে কি হবে, উপরের লেয়ারের যে টেম্পারেচার গুলো সেগুলো দ্রুত তোমার হচ্ছে কি কমে যাবে। দ্রুত কমে গেলে কি হবে, উপরের লেয়ারের বাতাস খুব ভারী হয়ে যাবে, ভারী হয়ে গেলে নিচের দিকে আস্তে 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 পড়বে, যে ভারী হয়েছে সে কিন্তু আর উপরে থাকতে পারে না, তখন সে নিচের দিকে আস্তে আস্তে নামতে থাকবে। ঠিক আছে, এটা গেল হচ্ছে কি তোমার মেকানিক্যাল ইনস্টেবিলিটি। এবং লাস্ট ভালো কনসেপচুয়াল একটা বিষয়, সেটা হচ্ছে কি তোমার শর্ত সাপেক্ষ অস্থিতাবস্থা। এটা আরেকবার বলে দিই, আরেকবার হচ্ছে গিয়ে এখানে মনে রাখবে, যদি এনএলআর নর্মাল ল্যাপস রেট অস্বাভাবিক হারে বেড়ে যায়, মানে প্রতি কিমিতে টেম্পারেচার হ্রাস 15 ডিগ্রি থেকে 35 ডিগ্রি পর্যন্ত চলে যায়, তখন কি হবে, প্রতি কিমি উচ্চতায় যদি 20 ডিগ্রি টেম্পারেচার কমে, সাপোজ ধরো আমি কথার কথা বলছি, আমাদের সারফেস আছে, এই 1 কিলোমিটার হাইট, 1 কিমি হাইট অ্যাবনর্মালি হাই বৃদ্ধি পেয়েছে, মানে এনএলআর আমরা ধরে নিই 20, তাহলে এখানে টেম্পারেচার ধরো 35 ডিগ্রি, এই কোনো একটা বায়ু আছে, সেই বায়ুটা কি হবে, সেই বায়ুটার এই ক্ষেত্রে উপরের বায়ুটার টেম্পারেচার কত থাকার কথা, যদি 20 ডিগ্রি এনএলআর হয়, তাহলে আমরা যদি সাপোজ ধরে নিই এটা 35, তাহলে উপরের বায়ুর টেম্পারেচার কত হওয়ার কথা, কত থাকার কথা, 20 ডিগ্রি যদি এনএলআর হয়, তাহলে হচ্ছে কি কত থাকার কথা, এখানে থাকবে কত, না যদি বাদ দাও 20 থেকে 15, 15 ডিগ্রি থাকার কথা। কিন্তু যে বায়ুটা আছে সে তো ডায়াডিবেটিক ল্যাপসেট হারে উঠবে উপর দিকে, ডায়াডিবেটিক ল্যাপসেট হারে যখন উঠবে তখন 1 কিলোমিটারে তার কত 25 ডিগ্রি হবে, মানে প্রচুর এখানের বায়ুটা যে উষ্ণ, যেহেতু উপরে নর্মাল অ্যাডিয়াবেটিক ল্যাপসেটের পরিমাণ বেশি থাকার জন্য এখানের বায়ুটা খুবই শীতল থাকবে, কারণ দেখো নিচে খুবই গরম আর উপরে খুবই শীতল। ঠিক আছে, কোনো একটা লেয়ারের যে বাতাসগুলো সেগুলো কি হবে, অতি ভারী, মানে অতি ঠান্ডা হয়ে গেছে। অতি ঠান্ডা হলে কি হয়, পার্টিকেলস গুলো খুব কাছাকাছি চলে আসে, পার্টিকেলস গুলো যে খুব কাছাকাছি চলে আসে, সেই কি হবে, সেই বায়ুটা আর ভেসে থাকতে পারবে না, মাধ্যাকর্ষণ শক্তির টানে নিচের দিকে নামতে থাকবে। ঠিক আছে, এই নামতে থাকার ফলে কি হবে, এখানে নিম্নচাপ সৃষ্টি হবে, এদিক থেকে বায়ু আসবে, এদিক থেকে বায়ু আসবে। ঠিক আছে, তখন সুরের মতো তোমার হচ্ছে গিয়ে টর্নেডোর কিন্তু সৃষ্টি করবে। তাহলে টর্নেডো সৃষ্টির জন্য মেকানিক্যাল ইনস্টেবিলিটি কিন্তু খুবই একটা ভাইটাল বা গুরুত্বপূর্ণ জিনিস। ঠিক আছে, এটাকে মেকানিক্যাল ইনস্টেবিলিটি। আজকে লাস্টে যাব, সেটা হচ্ছে শর্ত সাপেক্ষ অস্থিতাবস্থা। ঠিক আছে, যে এটাকে কন্ডিশনাল
কন্ডিশনাল ইনস্টেবিলিটি বা শর্ত সাপেক্ষ অস্থিতাবস্থা। লেস দেন গুলো আমি নোটসে পাঠিয়ে দেবো, এতে পাঠিয়ে দেবো না, ঠিক আছে? এটা পারবে, মাথায় এটা ভালো করে ঢুকি নাও, ওগুলো ইজিলি পারবে। আমি যে যতগুলো কথা বলছি সেগুলোই হচ্ছে কি ওই লেস দেন মোর দেন বলা থাকবে, ঠিক আছে? তাহলে দেখো এখানে কি হবে, কন্ডিশনাল ইনস্টেবিলিটি মানে শর্ত সাপেক্ষ অস্থিরতা। সবসময় মনে রাখবে ইনস্টেবিলিটি হতে গেলে বাতাসে প্রচুর পরিমাণ ময়েশ্চার বা আর্দ্রতা কিন্তু দরকার হয়। ময়েশ্চার বা আর্দ্রতা ছাড়া কিন্তু ইনস্টেবিলিটি কিন্তু হবে না, ঠিক আছে? আনস্টেবিলিটি কিন্তু হবে না। এখন ধরো এটা যদি আমি ছবিতে দেখাই, ছবিতে দেখালে কিন্তু ব্যাপারটা বুঝতে পারবে। এবার কি হবে, শর্ত সাপেক্ষ অস্থিতাবস্থা কখন হবে না, মনে রাখবে যখন নর্মাল যে ল্যাপস রেটটা থাকবে সেটা ড্রাই এডিয়াবেটিক ল্যাপস রেট থেকে বেশি থাকবে, বাট লেস দেন ওয়েট এডিয়াবেটিক ল্যাপস রেট। তাহলে আমি এখানে যদি লিখি, কি বলেছে যে নর্মাল, এটা লিখে রাখবে, নর্মাল যে ল্যাপস রেট কি হবে, গ্রেটার দেন কি ড্রাই, সরি, dry adiabatic lapse rate, but less than wet adiabatic lapse rate। এইবার তোমরা এখানে প্রথমেই কোশ্চেনটা থাকবে বা স্যাচুরেটেড এডিয়াবেটিক ল্যাপস রেট, যে স্যার ওয়েট এডিয়াবেটিক ল্যাপস রেটের থেকে কি কম হতে পারে? এবার তোমাদের মাথায় সেই চিন্তা যে স্যার নর্মাল এডিয়াবেটিক ল্যাপস রেটে তো 6.4, আর হচ্ছে কি তোমার স্যাচুরেটেড এডিয়াবেটিক ল্যাপস রেটে তো স্যার 5 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে এটা কিভাবে সম্ভব, ঠিক আছে? কিভাবে সম্ভব হবে? হুম, এবারে ব্যাপারটা দেখো, ব্যাপারটা কি হয় দেখো, এটা ছবির মাধ্যমে যদি বুঝলে আরো বেশি হয়, পরিষ্কার হয়ে যায়, ক্লিয়ার জিনিসটা কি হবে। সারফেস, তাই তো, সারফেস আমাদের আছে, এটা আমি ধরলাম যে 1 কিলোমিটার সারফেস থেকে, ঠিক আছে? এখানে টেম্পারেচার কত আছে, 35 ডিগ্রি সেন্টিগ্রেড, 35 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে আমি যদি এখানে ক্যালকুলেশন করি, এখানে নর্মাল এডিয়াবেটিক ল্যাপস রেটকে ধরে নিই, কত হবে, 35 মাইনাস 6 35 মাইনাস হচ্ছে গিয়ে 35 মাইনাস 6.5 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে হবে গিয়ে 28 ডিগ্রি, আমি 28 ডিগ্রি ধরে নিচ্ছি, 28.5 হবে, 28.5 ডিগ্রি সেন্টিগ্রেড এই লেয়ারটার টেম্পারেচার বা উপরের টেম্পারেচার হওয়ার কথা নর্মাল ল্যাপস রেট, নর্মাল ল্যাপস রেট, সরি বারবার এটা ভুল হচ্ছে, নর্মাল এডিয়াবেটিক ল্যাপস রেট, ঠিক আছে? তাহলে 28.5 কিন্তু এখানে হওয়ার কথা। এখন ড্রাই এডিয়াবেটিক ল্যাপস রেট, এই বায়ুটা যখন উঠবে তখন ড্রাই এডিয়াবেটিক ল্যাপস রেট অনুযায়ী এখানে কত থাকবে, করবে 35 মাইনাস হচ্ছে গিয়ে তোমার 10 হচ্ছে গিয়ে তোমার হওয়ার কথা 25 ডিগ্রি সেন্টিগ্রেড। এইবার ব্যাপারটা দেখো এখানে কি হবে, এখন এটাকে বলছে শর্ত সাপেক্ষ, তার মানে হতেও পারে আবার নাও পারে। এখন এটা কখন হবে, তার মানে উপরের টেম্পারেচার কত হবে। এখান আরেকটা কথা বলে দিই, এখানে যেটি বলা হয়েছে যে নর্মাল এডিয়াবেটিক ল্যাপস রেটের হার, নর্মাল ল্যাপস রেট এডিয়াবেটিকের হার মানে উপরের স্তরের টেম্পারেচার এখানে সব সময় ড্রাই এডিয়াবেটিক ল্যাপস রেটের থেকে বেশি হবে। এখানে এইভাবে দেখতে হবে, ঠিক আছে? কি দেখবে, উপরের স্তরের তাপমাত্রা, মনে রাখবে উপরের স্তরের তাপমাত্রা যে বায়ুর তাপমাত্রা, সেই তাপমাত্রায় নর্মাল এডিয়াবেটিক্স ল্যাপস রেটের বেশি হয় এবং ড্রাই এডিয়াবেটিকে কম হয়। দেখ কম দেখতে পাচ্ছেন, এখানে কত আছে, 25 আছে, এখানে 28 আছে। এখন যেই 25 হয়ে গেল, 28 হয়ে গেল, তাহলে এই বায়ুটা কি, এটা শীতল হয়ে গেল। এটা 25, সরি, হ্যাঁ এটা 25, এটা 28, তার মানে এখানে কি আছে, এখানে বায়ুটা কিন্তু উষ্ণ আছে। নামাটা এদের দিকে নেমে যাবে, কিন্তু এখানে কি বলা আছে, কন্ডিশনাল শর্ত সাপেক্ষ, এই বায়ুটা তখনই উপরের দিকে উঠবে যখন কি হবে, যখন এই বায়ু ধরো এই 1 কিলোমিটার উপরে উঠেই 25 ডিগ্রি টেম্পারেচারেই ও কি ঘনীভবন হতে শুরু করে দিয়েছে বা কনডেন্স হতে শুরু করে দিয়েছে। তো কনডেন্স হবে যদি বাতাসে আমি লিখছি এখানে, যদি বাতাসে
প্রচুর পরিমাণ আর্দ্রতা থাকে, প্রচুর পরিমাণ আর্দ্রতা থাকে, তখন কি হবে? প্রচুর পরিমাণ যদি আর্দ্রতা থাকে এই বায়ুটাতে, তখন কি হবে? এখানে টেম্পারেচার প্রচুর পরিমাণে বাড়তে থাকবে। বাড়তে থাকলে কি হবে? সামগ্রিকভাবে এই অঞ্চলটার টেম্পারেচারটা বেশি হবে। ঠিক আছে, টেম্পারেচারটা বেশি হলে কি হবে? এই বায়ুটাকে উপরের দিকে আবার ঠেলে দেবে। যে এই বায়ুটাকে উপরের দিকে ঠেলে দেবে, ঠেলে দেওয়ার ফলে কি হবে? এই যে ঘনীভবন হয়ে গেছে, এখানে মেঘ সৃষ্টি হয়ে গেছে। গেলে আমার কি লাগছে? হতে গেলে কিছুই লাগছে না, হতে গেলে বাতাসে প্রচুর পরিমাণ ময়েশ্চার লাগছে। ময়েশ্চার যদি কম, অস্থিতাবস্থা হবে না, বায়ু কিন্তু নিচের দিকে নেমে যাবে। যদি বাতাসে প্রচুর পরিমাণ তোমার ময়েশ্চার থাকে তখনই কিন্তু, যদি এবং তার সাথে আরেকটি কন্ডিশন কি লাগবে, আচ্ছা আমি এখানে লিখছি, এটি হতে গেলে কি লাগবে, যেগুলো থান্ডারস্টর্ম হয় মনে রাখবে, বজ্র ঝড়, সেগুলো কিন্তু কন্ডিশনালি ইনস্টেবিলিটি। এগুলো উদাহরণ বলতে পারি, যেমন দেখবে কোনোদিন কালবৈশাখী মেঘ উঠলো বৃষ্টি হলো না, এরকমটা তো হয়েছে আমাদের এখানে, দেখবে মেঘ উঠলো কিন্তু বৃষ্টি হলো না, ঝড় দিয়ে থেমে গেল, তার মানে সেটা শর্ত সাপেক্ষ ইনস্টেবিলিটি ছিল। আবার কোনো কোনো দিন প্রচুর বৃষ্টি হয়, এবারটা বুঝতে পারছো তো? ওই জিনিসটাই এখানে হচ্ছে, ওই জিনিসটাই আমি এখানে বলছি, যে জিনিসটা কালবৈশাখী হয়ে বৃষ্টি হয় না, সেই জিনিসটার কথা বলছি। ঠিক আছে, এইবারে ধরো কি হচ্ছে, বাতাসে প্রচুর ময়েশ্চার লাগবে, প্রচুর আর্দ্রতা লাগবে। এবার কি বললাম, 2 নম্বর হচ্ছে গিয়ে বায়ুকে, বায়ু ওই তাপমাত্রায়, মানে যে তাপমাত্রায় পৌঁছেছে বায়ু, ওই তাপমাত্রায় যেন ঘনীভবন লেভেলে, যেন ঘনীভবন তলে পৌঁছায়, ঘনীভবন তলে পৌঁছায়। এই দুটো কন্ডিশন, তার সাথে আবার একটা যোগ করতে পারো ইনসোলেশন, মানে সূর্যের তাপের পরিমাণ। কারণ ইনসোলেশন বেশি থাকলে তো তখন বায়ুটা প্রচুর গরম হয়, ঠিক আছে, উপরের দিকে উঠবে। তাহলে দেখো এই 3টে কন্ডিশন যদি থাকে, এই 3টে কন্ডিশন থাকলেই তখন কিন্তু মেকানিক্যাল ইনস্টেবিলিটি কিন্তু হবে। ঠিক আছে, মেকানিক্যাল ইনস্টেবিলিটি কিন্তু হবে। তাহলে এক্ষেত্রে কি হবে, বায়ুটাকে এখানে উঠতে হবে, এখানে উঠে প্রচুর পরিমাণ, এটা এই যে টেম্পারেচারটা, এটা সম্পূর্ণরূপে ডিপেন্ড করছে সেখানের হচ্ছে গিয়ে স্যাচুরেটেড এডিয়াবেটিক স্ল্যাব রেটের উপর। যত বেশি স্যাচুরেটেড এডিয়াবেটিক স্ল্যাব রেট হবে, ঠিক আছে, যত বেশি লিন তাপ বেরোবে, সেই লিন তাপ বায়ুকে উপরের দিকে উঠতে বাধ্য করবে। যেই বায়ু উপরের দিকে উঠবে ও তো ঘনীভূত হয়ে গেছে, কিন্তু তার আগে অবশ্যই ঘনীভূত হতে হতে হবে। ঘনীভূত যেই হয়ে গেছে সেই বায়ুটা এইভাবে ক্লাউড ফরমেশন করবে, ঠিক আছে, এবং ক্লাউড ফরমেশন করে বৃষ্টিপাত ঘটাবে বা থান্ডারস্টর্ম সৃষ্টি করবে। ঠিক আছে, এই এই তো হয়ে গেল। তাহলে এখানে মনে রাখবে যে শর্ত সাপেক্ষ অস্থিতাবস্থা বজ্র ঝড়, বজ্র ঝড় সৃষ্টির জন্য দায়ী হয়েছে। আরেকটা কথা বলে দিই ক্লাসটির শেষে, যেটি হচ্ছে আমি যে লেস দেন এবং গ্রেটার দেন গুলো যেগুলো পাঠাবো পরীক্ষা, ঠিক আছে, আর এখন অ্যাট প্রেজেন্ট বর্তমানে যে কোনো বই হোক, কিন্তু বই ফলো করার দরকার নেই। আমি ঠিকঠাকটা দেখেই যতগুলি পড়ালাম 4 রকমের 4টে, আমি যেগুলো কোনটা বেশি লেস দেন চিহ্ন, গ্রেটার দেন চিহ্ন, ঠিক আছে, তখন যদি বুঝতে অসুবিধা হয় একবার রেকর্ডিংটা চালিয়ে দেখে নেবে, না হলে মুখস্থ করে নেবে। ঠিক আছে, এটা হচ্ছে কি কনসেপ্ট গুলো ক্লিয়ার করার জন্য, আর কিছু নেই। আবার এগুলো গ্রাফেও দেখানো যায়, এইভাবে গ্রাফ করেও দেখানো যায়, কিন্তু গ্রাফ করে দেখালে ব্যাপারটা আরো জটিল হয়ে যাবে। এই যেটা এইভাবে করে দেখায় সেটা আমার মনে হয় বুঝতে তোমাদের সুবিধা সুবিধা হয় আর কি। গ্রাফ করে দেখালে অসুবিধা হবে, একদিকে এইদিকে চলে যাবে, এরকম চলে যাবে, এরকম থাকবে, কখনো এরকম চলে যাবে। ঠিক আছে, এগুলো হচ্ছে কি অসুবিধাজনক একটা ব্যাপার। ঠিক আছে।